হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে আজকে আমরা চলে এসেছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য ম্যাথস ওয়ান শট ক্লাসে প্রফিট অ্যান্ড লস নিয়ে লাভ ক্ষতি এই চ্যাপ্টারটি আজকে কমপ্লিট করব। ওকে, চলো শুরু করা যাক। একদম লাস্ট অবধি সঙ্গে থাকবে। এমনভাবে তোমাদের লাভ ক্ষতি শেখাবো সারা জীবনে কোনো দিন ভুলবে না। পৃথিবীর যে কোনো পরীক্ষায় যাও না কেন, সেই পরীক্ষায় একদম 100% অ্যাটেম্প করে আসবে। ওকে, চলো তাহলে আজকে আমাদের এই ক্লাসে এই যে পিপিটিটা তোমাদের জন্য বানানো হয়েছে, প্রেজেন্টেশনটা বানানো হয়েছে, এই প্রেজেন্টেশনটা যদি একবার তোমরা দেখে নাও না, আমি তোমাদের PDF তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, কোনো বই খুলতে হবে না। প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে যে কিছু জানে না, সেও এই পিপিটিটা একবার গো থ্রু করলে, একবার দেখে নিলে ব্যাস তার শেষ। দেখো, কমপ্লিট প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট একসঙ্গে দেখবো আজকে এই ক্লাসে। শুধু প্রফিট লস নয়, প্রফিট লস ডিসকাউন্ট তিনটেই দেখবো, লাভ ক্ষতি এবং ছাড়। দেখো, আমরা দুখানা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছি গ্রুপ সির জন্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ। আজকে আমরা দেখছি প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, 20 তারিখ তোমাদের 1 তারিখ পরীক্ষা, তোমাদের মার্চের। আমি তোমাদের 25 তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট করে দেবো। 25 না, 20 তারিখের মধ্যেই কমপ্লিট করে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাস। আর তার সঙ্গে তোমাদের প্র্যাকটিস ক্লাস 20টা নিয়েছি, সেই প্র্যাকটিস ক্লাস 20টা কিন্তু অবশ্যই দেখবে। তার আমি একটা পুরোটাই প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে আবার দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা প্লেলিস্টটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক একবার নিজেরা করার চেষ্টা করবে, এটা কিন্তু মাস্ট। তাহলে চলো প্রফিট অ্যান্ড লস চলে আসি। প্রফিট অ্যান্ড লস কিন্তু আমাদের গ্রুপ ডি সিলেবাসে নেই, কিন্তু পার্সেন্টেজ যেহেতু আছে, প্রফিট অ্যান্ড লস না দেওয়ার কিন্তু কিছু নেই। ঠিক আছে, আমার কিন্তু কোনো ভরসা নেই WBSSCর ওপর। ঠিক আছে, আদৌ এই সিলেবাস ফলো হবে কিনা আমার ডাউট আছে। চলো তাহলে আজকে আমরা এই ক্লাসে প্রফিট অ্যান্ড লস একদম গুলে খাবো। তাহলে আমরা আজকে শিখছি বেসিক ডেফিনেশন অফ প্রফিট অ্যান্ড লস, দ্য ডিফারেন্স বিটুইন প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কীভাবে নির্ণয় করতে হয়, ডিসকাউন্ট আর ডিসকাউন্ট পার্সেন্টেজ কী করে নির্ণয় করতে হয়। তারপর টোটাল 9টা টাইপ আমরা দেখব প্রফিট অ্যান্ড লস এবং ডিসকাউন্টে। এই 9টা টাইপে আমরা 9টা ধরনের প্রশ্ন দেখব এবং এর বাইরে আমরা কোনো টাইপ পরীক্ষায় দেখতে পাবো না আশা করব, এবং সেটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, যে এই 9টা টাইপ একবার দেখে যাও পরীক্ষার আগে, ব্যাস। চলো আমরা সবাই জানি, একবার গোথ্রু করে নিই যে কস্ট প্রাইস, যাকে আমরা বলে থাকি ক্রয় মূল্য, মানে যে দামে আমি জিনিস কিনি। এই দুটো জিনিস কিন্তু খুব আপেক্ষিক, এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। আমি কিনছি আবার আমিই বিক্রি করছি, হতে পারে তো। সাধারণত আমাদের বাজারে কী হয়, আমরা বাজারে গিয়ে আলু নিই, এই যে আলু যে বিক্রি করছে সে তো আলু তৈরি করেনি ঘরে, সে নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে মহাজনের কাছ থেকে কিনে এনেছে। তাহলে মহাজনের কাছ থেকে সে যখন কিনে আনছে, মহাজনের যেটা বিক্রি করছে সেটা মহাজনের বিক্রয় মূল্য, কিন্তু যখন সে কিনছে তার সেটা ক্রয় মূল্য। আবার সে যখন আমাকে বিক্রি করছে সেটা তার বিক্রয় মূল্য, কিন্তু আমার ক্রয় মূল্য। তাই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ব্যাপারটা আপেক্ষিক, কার রেসপেক্টে হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যেটা ক্রয় মূল্য তার না বিক্রয় মূল্য। ওকে, তাহলে কস্ট প্রাইস মানে হচ্ছে একটা জিনিস তৈরি করতে বা তার হাতে যখন আসছে, সেটা যে অ্যামাউন্টের বিপক্ষে আসছে, যে অ্যামাউন্ট দিয়ে সে জিনিসটা সে পাচ্ছে, সেটাই তার কস্ট প্রাইস। দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য প্রোডাক্ট ইজ পারচেসড, এটাই হচ্ছে কস্ট প্রাইস, যে দামে পণ্য কেনা হয়। ওকে, আর সেলিং প্রাইস কি না, যে দামে পণ্যটি বিক্রি করা হয়। ঠিক আছে, এবার দেখো চলে আসি যে প্রফিট আর লস আলটিমেট কখন হবে। তার আগে আমি যখন কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দেখলাম, তারপরে আমার প্রফিট অ্যান্ড লসে চলে আসছি। এই প্রফিট অ্যান্ড লস অবশ্যই আসবো, যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস যখন পেয়েছি তখন প্রফিট আর লস তো পাবোই। তাহলে লাভ আর ক্ষতি হবে কখন, লাভ আর ক্ষতি হবে কখন সেটাকে জানতে হবে। সেটা কখন হবে না, যদি সেলিং প্রাইস কস্ট প্রাইস অপেক্ষা বৃহত্তম হয়, যদি সেলিং প্রাইস, যাকে আমরা SP দিয়ে লিখে থাকি, যদি কস্ট প্রাইস CP অপেক্ষা বৃহত্তম হয়, SP গ্রেটার দ্যান CP, তখনই কিন্তু প্রফিট হবে। আর যদি সেলিং প্রাইস অপেক্ষা কস্ট প্রাইস ছোট হয়, মানে SP লেস দ্যান CP হয়, তখন কিন্তু আমার লস হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে কখন প্রফিট আর কখন লস হবে সেটা আগে জানা কিন্তু খুব দরকার। এবার দেখো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট CP, SP আর ডিসকাউন্ট চ্যাপ্টারের জন্য, লাভ ক্ষতি চ্যাপ্টারের জন্য এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। CP অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। আমি ধরো বাজারে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝে যাবে। আমি একটা সাপোজ আমি গেছি কোনো একটা ইলেকট্রনিক্সের দোকানে, ঠিক আছে। আমি একটা ফ্রিজ নিয়েছি, রেফ্রিজারেটর। ওকে, এবার এই রেফ্রিজারেটরটার আমি কিনলাম সাপোজ 15,000 টাকায়। 15,000 টাকা একটা রেফ্রিজারেটর কিনেছি।
এবার এই 15,000 টাকার রেফ্রিজারেটরটা নিশ্চয়ই আমি কাঁধে করে বাড়িতে আনবো না, তার জন্য আমাকে একটা কোনো ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নিতে হবে, আইদার কোনো একটা ভ্যান অথবা কোনো একটা রিক্সা অথবা কিছু একটা মাধ্যমে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। এবার যে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে সে নিশ্চয়ই বিনা পয়সায় আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে না, সে একটা অ্যামাউন্ট চার্জ করবে। তাহলে সেই অ্যামাউন্টটাকে বলা হয় তার পরিবহন খরচ। সাপোজ সেটা বললাম 200 টাকা। তাহলে এই যে 15,000 টাকায় আমি জিনিসটা কিনেছিলাম, তাহলে আমি কখনোই বলতে পারি না যে কস্ট প্রাইস অফ দিস রেফ্রিজারেটর ইজ 15,000, যতক্ষণ না এই রেফ্রিজারেটরটা আমার বাড়িতে পৌঁছাচ্ছে। তাহলে যখন এটা বাড়িতে পৌঁছালো তখন দেখলাম যে আমার পকেট থেকে 15,000 টাকা গিয়েছিলো আগে, যেটা দোকানে দিয়েছিলাম, আর পরিবহন ব্যবস্থায় আমাকে 200 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে আলটিমেট আমি 15,200 টাকায় জিনিসটা বাড়িতে আনতে পারলাম। তাহলে আলটিমেট আমার সিপি কী হলো না 15,200। তাহলে সিপি কিন্তু এই 15,000 নয়, মাথায় রাখতে হবে। তাহলে সিপি সবসময় কী হয় না, সিপি সবসময় ইনক্লুড হয় ওভারহেড এক্সপেন্সে, আর এই ওভারহেড এক্সপেন্সই হচ্ছে কি না এই 200 টাকা। তাহলে ওভারহেড এক্সপেন্স কী নিয়ে তৈরি হয় না, একটি পরিবহন ব্যবস্থা, ভাড়া, মেরামত ইত্যাদির মতো সমস্ত অতিরিক্ত ব্যয়কে বোঝায়। এটি সর্বদা পণ্যের মোট খরচ অন্তর্ভুক্ত করা হয়। ওকে, পণ্যের মোট খরচে অন্তর্ভুক্ত করা হয়। বোঝা গেছে? তাহলে সিপির সঙ্গে যেটা আমি বাড়িতে আনার জন্য পরিবহন খরচ বা ভাড়া বাবদ বা মেরামত বাবদ যে টাকাটা পে করব সেটা যোগ করলেই ওই ফাইনাল সিপি পাবো, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এর ওপর প্রশ্নও আমরা দেখব। এবার আমরা চলে আসি প্রফিট বা লাভ। খুব তাড়াতাড়ি বলবো, প্রফিট আমরা কখন করি আমরা জানি, যে লাভ তখনই অর্জিত হয় যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বেশি। একটু আগে দেখেছি। তাহলে প্রফিট ইজ ইকাল টু কি না সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর এটাকে এসপি মাইনাস সিপিও বলে থাকি। ওকে, এবার দেখো প্রফিট পার্সেন্টেজ কী করে নির্ণয় করব। প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করার জন্য সবসময় মনে রাখবো প্রফিট তো আমি কী করে নির্ণয় করলাম শিখে গেলাম, যে এসপি মাইনাস সিপি করে। তাহলে এসপি মাইনাস সিপি আমি এটা বললাম প্রফিট। এবার পার্সেন্টেজ কী করে নির্ণয় করব না, পার্সেন্টেজ নির্ণয় করার জন্য আমার সবসময় মনে রাখতে হবে যে এই প্রফিটটা কার ওপর আমি নির্ণয় করব। ঠিক আছে, কার ওপর, কাকে বেস করে আমি প্রফিট নির্ণয় করব। সবসময় কস্ট প্রাইস কিছু না বলা থাকলে কস্ট প্রাইস বেস করে, কস্ট প্রাইসকে বেস করে বা ক্রয় মূল্যকে বেস করে সবসময় প্রফিট নির্ণয় করা হয়ে থাকে। তাহলে সবসময় প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা এটাই হবে যে প্রফিট বাই সিপি ইন্টু 100। যদি না কিছু বলা থাকে সবসময় কস্ট প্রাইস, যদি বলা থাকে যে এসপির ওপর বা বিক্রয় মূল্যের ওপর প্রফিট ক্যালকুলেট করা হচ্ছে, তখন আমি বিক্রয় মূল্যের ওপর প্রফিট ক্যালকুলেট করব। ওকে, এবার একটা ছোট্ট কথা বলে দিই। সাপোজ আমাকে বললো যে 20% প্রফিট হয়েছে আমার। এই 20% প্রফিট হয়েছে, এর মানে কী বলতে পারি? এর মানে হচ্ছে যদি আমার 100 সিপি হয়, 100 টাকা সিপি হয়, তাহলে আমার 20 টাকা হচ্ছে প্রফিট হয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমরা এখান থেকে এসপি কত বলবো না 100 প্লাস 20, 120। তাহলে 120 হয়ে যাবে আমার এসপি। তাহলে যখনই আমি 20% প্রফিট বলবো তখন আমার মাথায় এটা আসবে যে আমার 100% যদি সিপি হয় তাহলে 20% প্রফিট হয়েছে, তাহলে 100 প্লাস 20, 120% হচ্ছে আমার সেলিং প্রাইস। এছাড়াও বলতে পারি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তার মানে 5 সবসময় আমরা কী জানি সিপিকে বেস্ট করে প্রফিট নির্ণয় করা হয়। তার মানে এই ফ্র্যাকশনের নিচেই থাকবে সবসময় হচ্ছে সিপি, যদি না কিছু বলা থাকে। তাহলে 5 যদি আমার সিপি হয়, 1 হচ্ছে আমার প্রফিট। তাহলে সিপি আর প্রফিটের যোগফল 6, এবং 6 হচ্ছে আমার কি এসপি। একই না, বোঝা গেল? তাহলে কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট যোগ করলে তখন যে সেলিং প্রাইস পাই, একটু আগে দেখলাম। তাহলে আলটিমেট সিপি প্লাস প্রফিট হয়ে গেল কি এসপি। তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারি যে 1, 5, 6 এদের রেশিও, আর এখান থেকে আমি 120, 120ও বলতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন। তাহলে একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। বলছে টের একটি সোয়েটারের জন্য সমস্ত কাঁচামাল 50 টাকা কিনেছিল, তিনি এটি 70 টাকায় বিক্রি করেন। তার মানে 50 যদি সিপি হয়, এসপি হচ্ছে 70, তাহলে তিনি কত লাভ করেছেন? তাহলে লাভ কী করে বের করতে হয়, এসপি মাইনাস সিপি করে। তাহলে এসপি মাইনাস সিপি কত হবে, 70 মাইনাস 50, 20। তাহলে লাভের শতাংশ কী হবে সেটা আমরা পরেরটাই দেখে নেব। তা দেখো এখান থেকে আমি দেখতে পেলাম যে প্রফিট আমি 20 বের করে দিলাম। ঠিক আছে, এবার দেখো প্রফিট পার্সেন্টেজ কী করে নির্ণয় করবো। আমরা জানি যে প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করার জন্য কী করতে হয় না প্রফিট বাই সিপি ইন্টু 100 করতে হয়। প্রফিট কত পেলাম না 70 মাইনাস 50, 20, তাই তো? সিপি কত ছিল না 50, তাহলে 20/50 ইন্টু 100, হ্যাঁ কি না? এবং সেটাই এখানে করা হয়েছে। দেখো তাহলে এটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ কত হলো 40%। ইজ ইট ক্লিয়ার? ওগুলো জলের মতো পরিষ্কার। সিমিলারলি লস কখন হবে? যখনই হবে তখন কি হবে না বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে কম হবে। যখনই দেখবো বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে কম, তখনই আমার হবে লস। ওকে, তাহলে লস কী করে নির্ণয় করা হয়, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস করে। তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে কম, মানে সিপি গ্রেটার দ্যান এসপি বলতে পারি। এটা আগেই শিখেছি আমরা। তাহলে সিপি মাইনাস এসপি যখন লস, তাহলে ক্ষতি সমান কী হয়ে গেল, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য।
এবার দেখো তাহলে লস পার্সেন্টেজ কী করে নির্ণয় করবো। যেরকম প্রফিট পার্সেন্টেজ আমার সিপিকে বেস করে নির্ণয় করা হয়, সেরকম লস পার্সেন্টেজও সিপিকে বেস করে তৈরি করা হবে। তার মানে লস পার্সেন্টেজ কত হবে, লস বাই সিপি ইন্টু 100। ইজ ইট ক্লিয়ার? পুরো জলের মতো পরিষ্কার। সিমিলারলি তোমাকে একই রকম একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। ওকে, এটা আমি স্কিপ করলাম। এবার আমি চলে আসছি মার্ক প্রাইস। মার্ক প্রাইস, যার আর একটা নাম বলতে পারি আমি প্রিন্টেড প্রাইস, বা বলতে পারি লিস্টেড প্রাইস। ওকে, বা আমি এটা বাংলায় বলে থাকি কি, চিহ্নিত মূল্য। ঠিক আছে, ইংলিশে এটা আরও একটা নাম আছে, সেটা হচ্ছে লেবেলড প্রাইস। ওকে, তাহলে এতগুলো নাম হতে পারে মার্ক প্রাইসের। তাহলে মার্ক প্রাইস মানে কি? মার্ক প্রাইস সাধারণত ব্যবসায়ের স্বার্থে যাতে আমার লাভ করা যায় বেশি, তাই জন্য আমরা কী করে থাকি না, আমরা যে জিনিসটা তৈরি করলাম বা কিনে আনলাম, সেটার গায়ে একটা স্টিকার সাঁটিয়ে দিয়ে বললাম যে আমি 100 টাকাতে আমি জানলাম আমি 100 টাকা কিনে এনেছি, আমি স্টিকার দিয়ে দিলাম এটার দাম হচ্ছে 120 টাকা। তার মানে এই যে স্টিকারটা আমি ওর গায়ে লাগালাম বা লেবেল লাগালাম বা প্রিন্ট লাগালাম, সেটাই হচ্ছে আমার মার্ক প্রাইস। মনে থাকবে? তাহলে মার্ক প্রাইস এখানে একটা বড়সড় ইংলিশ ভাষায় বলা আছে। মার্ক প্রাইস কি, অর লিস্ট প্রাইস ইজ দ্য অরিজিনাল প্রাইস প্রিন্টেড অন এ প্রোডাক্ট ট্যাগ অর ইন এ ক্যাটালগ রিপ্রেজেন্টেটিং দ্য অ্যামাউন্ট বিফোর এনি ডিসকাউন্টস আর অ্যাপ্লাইড। তার মানে কি না, এটা রিপ্রেজেন্ট করছে যে এর ওপর ডিসকাউন্ট দেওয়া হতে পারে, নাও হতে পারে, বাট ডিসকাউন্ট কিন্তু এর ওপরই দেওয়া হবে। এটাই হচ্ছে আপনার লেবেল প্রাইস। ওকে, এবার দেখো মার্কআপ। মার্কআপ মানে কি? এই যে আমি বললাম যে আমি একটা জিনিস ধরো আমার তৈরি করতে 100 টাকা লেগেছে, তাহলে এই 100 টাকাটা হচ্ছে আমার কস্ট প্রাইস। আমি এটাকে কি করলাম না, এর গায়ে 120 টাকার একটা প্রিন্ট লাগিয়ে দিলাম, তাহলে এই 120 টাকা হচ্ছে আমার মার্ক প্রাইস। আর এই যে 100 থেকে 120 বাড়ালাম, এটাকে কত বাড়ালাম, 20 বাড়ালাম, এই 20টা হচ্ছে আমার মার্কআপ। তার মানে কি, মার্কআপ মানে হচ্ছে কি না, এমপি মাইনাস সিপি। মনে থাকবে? বলে দেয় একদম ঠিক। তাহলে এমপি মাইনাস সিপি হলেই এমপি মাইনাস সিপির যে ভ্যালুটা পাবো, সেটাই হচ্ছে আমার মার্কআপ, কতটা বাড়ানো হয়েছে। ওকে, এবার দেখো মার্কআপের ভ্যালু, দেখো মার্কেট প্রাইসের ভ্যালু আমি এখানে অলরেডি লিখে দিয়েছি যে মার্কআপ মানে কি। ওকে, এবার চলে আসি পার্সেন্টেজের গল্পে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলে দিই যে মার্কআপ পার্সেন্টেজ কী করে নির্ণয় করবো। মার্কআপ পার্সেন্টেজ সেটা কী করে নির্ণয় করবো না, মার্কআপ পার্সেন্টেজ সবসময় মার্কআপ মানে এমপি মাইনাস সিপি বাই সিপি, সবসময় সিপিকে বেস করেই মার্কআপ পার্সেন্টেজ নির্ণয় করা হয়, কারণ সিপির ওপরেই বাড়ানো হয়, মার্কআপ করা হয় ইন্টু 100। ওকে, এবার দেখো ডিসকাউন্ট বা ছাড় কি। ডিসকাউন্ট আর কিছুই নয়, আমি একটা জিনিসের ওপর যে টাকাটা লিখে রেখেছি বা লেবেল লিখে রেখেছি বা প্রিন্ট করে রেখেছি বা আমি একটা স্টিকার দিয়ে রেখেছি, সেই স্টিকারে যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা হচ্ছে মার্কেট প্রাইস। ওকে, এবার তার ওপর আমি বললাম যে আমি এই টাকাটা জিনিসটা আমি আপনাকে এই টাকায় বিক্রি করতে পারবো। ঠিক আছে, মানে একটা জিনিসের মার্ক প্রাইস সাপোজ আমি দিয়ে রেখেছি 400 টাকা। আমি ক্রেতাকে বললাম, যে গ্রাহক এসছে তাকে আমি বললাম, দোকানে তাকে আমি বললাম যে আমি আপনাকে এই জিনিসটা 250 দিতে পারবো। তারপরে 400 জিনিস 250 দিচ্ছি, তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। ওকে, তাহলে ডিসকাউন্ট কত, 400 মাইনাস 250 মানে হচ্ছে 150। তাহলে আমি আপনাকে 150 আমি ছাড় দিতে পারবো। তাহলে ছাড় কিছুই নয়, ছাড় হয়ে যাবে আমার, ডিসকাউন্ট হয়ে যাবে আমার মার্কেট প্রাইস আর লিস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে আমি কত পার্সেন্টেজ ছাড় দিয়েছি। ছাড় সবসময় দেওয়া হয় কার ওপর, মার্ক প্রাইসের ওপর, যেটা লেভেল লাগানো আছে তার উপরে। তাহলে আলটিমেট 150 বাই 400 ইন্টু 100, তার মানে ডিসকাউন্ট অ্যামাউন্ট বাই মার্কেট প্রাইস ইন্টু 100 পার্সেন্টেজ হবে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ। ইজ ইট ক্লিয়ার? পুরো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল আমাদের আলটিমেট কি না, এই ছিল আমাদের প্রফিট লস ডিসকাউন্টের বেসিক। এরপর আমরা চলে আসবো টাইপ 1, 9টা টাইপের প্রশ্ন, এবং প্রত্যেকটা টাইপ আমরা ধরে ধরে প্র্যাকটিস করব। আর এই টাইপগুলো একবার সলভ করার পর তোমাদের প্রফিট লস ডিসকাউন্ট একদম জল ভাত হয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। তাহলে দেখি প্রথম প্রশ্নে কী বলা আছে, ডাইরেক্ট ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে। সাধারণত বিক্রয় মূল্যের উপর ক্ষতি আমরা নির্ণয় করি না বা লাভও নির্ণয় করি না, যদি বলা থাকে তখনই করবো। ওকে, তাহলে দেখো 10% ক্ষতি হয়েছে, ডাইরেক্ট বলবো 10% যদি ক্ষতি হয়, এই 10%-এর মধ্যে কী লুকিয়ে আছে, এর ফ্র্যাকশন ভ্যালু। এর ফ্র্যাকশন ভ্যালু কি, 10/100। আমরা শিখে গেছি যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে করতে গেলে কী করতে হয় না, 100 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 10/100 বা 1/100 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে 10 ইন্টু 1/100 বা 10/100, তাহলে করলে কত হয়, বাচ্চারাও বলতে পারবে। আলটিমেট 10% মানে হচ্ছে 1/10। এটা লেখার আর প্রয়োজন হয় না। তাহলে আশা করবো তোমরা এই ফ্র্যাকশান থেকে এটা বুঝতে পারছো
যে সাধারণত আমরা বলে থাকি যে ক্ষতি বা লাভ নির্ণয় করা হয় কস্ট প্রাইসের উপর, তার মানে এই ফ্র্যাকশনের নিচে যে বসে আছে সে হচ্ছে কে সিপি বা ক্রয় মূল্য। তার মানে এক হয়েছে আমার কি লস, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। আর সিপি থেকে লস বিয়োগ করলে, সিপি থেকে লস মাইনাস করলে আমরা কি পাই, সেলিং প্রাইস পাই। তাহলে সিপি হচ্ছে 10, এক হচ্ছে লস, তাহলে সেলিং প্রাইস কত হবে, 10 - 1 9, একদম ঠিক। তাহলে আমরা নির্ণয় করতে বলেছে যদি বিক্রয় মূল্যের উপর ক্ষতি নির্ণয় করতাম পার্সেন্টেজে তাহলে কত হতো। তাহলে আমি জানি যে ক্ষতি হচ্ছে আমার কত, 1, ক্ষতি হচ্ছে আমার 1, আর সেলিং প্রাইস হচ্ছে 9, তাহলে 1 9 ইন্টু 100 করলেই আমার লস পার্সেন্টেজ পেয়ে যেতাম কার ওপর না, লস পার্সেন্টেজ পেতাম কার ওপর, অন এসপি সেলিং প্রাইস। কত হতো, 1 9 ইন্টু 100, আর 1 ইন্টু 100 করলে 11.1 আমি পেয়ে থাকি। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, তাহলে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন দিয়েও আমরা সলভ করতে পারি, এছাড়া ডাইরেক্ট পার্সেন্টেজ থেকেও সলভ করতে পারি, যেটা তোমার ইচ্ছা। 10% ক্ষতি হয়েছে, এর মানে বলতে পারি যে যদি আমার 100 সিপি হয়, মানে 100% সিপি হয়, বিক্রি করা হয়েছে, সেলিং প্রাইস কত না 100 - 10 90, বলো একদম ঠিক। তাহলে আমার লস তো আমি বুঝতেই পারছি 10, বলাই আছে এটা। তাহলে সেই যে 10 লস, সেটা যদি সেলিং প্রাইসের ওপর নির্ণয় করতে চাই তাহলে কত পার্সেন্টেজ হবে না 10/90 ইন্টু 100, তার মানে 1/9 ইন্টু 100, যেটা আমি এখানে ক্যালকুলেট করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ হয়েছে, ঠিক তার উল্টো গল্প। তাহলে 5% এই যে পার্সেন্টেজটি দেওয়া হয়েছে, এর ফ্র্যাকশন ভ্যালু কত, তার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20, আমরা অনেকবার বলেছি। তার মানে এখানে দেখো যে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ লাভ পার্সেন্টেজ কী করা হয়েছে, ক্যালকুলেট করা হয়েছে। তার মানে এই ভগ্নাংশের নিচে যে থাকবে সে সিপি নয়, সে হয়ে যাবে কি বিক্রয় মূল্য মানে এসপি। তার মানে 20 যদি আমার এসপি হয় তাহলে 1 হয়ে যাবে আমার কি না 1 হয়ে যাবে আমার প্রফিট, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। এবার বলো আমাকে যে লাভ কি করে পাওয়া যায়। দাদা লাভ তো পেয়ে গেলাম, প্রফিট, তাহলে লাভ যখন পেয়ে গেলাম তখন সেলিং প্রাইস জানা আছে, তখন সেখান থেকে কি আমরা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য নির্ণয় করতে পারি, একদম পারি। সিপির সঙ্গে প্রফিট যোগ করে এসপি হয়, তাহলে এসপি থেকে প্রফিট বিয়োগ করে সিপি হবে, তাহলে সিপি কত হবে না 20 - 1, ইজ নট ইট, বলো একদম ঠিক। তার মানে কত 19। তাহলে এবার ধরো অ্যাকচুয়াল ক্রয় মূল্য আমার পেয়ে গেলাম 19, তাহলে আমার অ্যাকচুয়াল লাভ পার্সেন্টেজ অন সিপি কত হবে, তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ অন সিপির ওপর কত হলো, তাহলে প্রফিট হয়েছে কত না প্রফিট হয়েছে আমার 1, কত 19 ইন্টু 100, তাহলে 100/19 করলে কত হবে, 19 5 95, 5 × 5 19%। ইজ দ্যাট ক্লিয়ার, বলো জলের মতো পরিষ্কার। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দেখো একই রকম কনসেপ্টের উপর আর একটা প্রশ্ন আমাকে অর্ণব জিজ্ঞাসা করেছিল, তাই এই প্রশ্নটা একবার দেখে নাও। ইফ সেলিং অ্যান আর্টিকেল ফর ₹990 কজেস 10% লস অন দ্য সেলিং প্রাইস, তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে একই কনসেপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10% আমি কি দেখতে পাচ্ছি লস হয়েছে, কিসের ওপর হয়েছে, সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করা হয়েছে। তাহলে আমি এখান থেকেই বলতে পারি এটা 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10, একদম ঠিক। তাহলে 10 যদি আমার এখানে কস্ট প্রাইস হয়, বলবো কি কস্ট প্রাইস, না এখানেই ভুল হয়ে যাবে। আমার তো এখানে বলা হয় যে সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করা হয়েছে, তার মানে এই ভগ্নাংশের নিচে যে বসে আছে সে কি সেলিং প্রাইস, একদম ঠিক। তার মানে 1 হয়েছে আমার কি না কত লস। এবার আমাকে একটু আগে দেখলাম যে এসপি থেকে লস কি করলে সিপি পাই, এসপি থেকে লস কি করলে সিপি পাই, এটা বলবো এসপির সঙ্গে লস যোগ করলে আমি সিপি পাবো। তাহলে এসপি প্লাস লস মানে হচ্ছে 10 + 1 11 হয়ে যাবে আমার সিপি, ইজ নট ইট, বলো একদম ঠিক। বলা হয়েছে এখানে ইজ দ্য সেলিং অ্যান আর্টিকেল ফর ₹990, তারপরে 990 হচ্ছে সেলিং প্রাইস, তারপরে 10-এর ভ্যালু কত দাদা 990, আমার নির্ণয় করতে হবে কস্ট প্রাইস মানে 11-এর ভ্যালু কত। তাহলে 10-এর ভ্যালু যদি 990 হয় তো কত গুণ হয়েছে, 99 গুণ। তাহলে 11কে 99 গুণ করলে কত হবে, 11কে 99 গুণ করলে কত হবে তোমরা নিজেরাই বলতে পারবে, বলো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 9, 9 9 18 8 হাতে 1, 9-এর সঙ্গে 1 যোগ করলে 10, 1089 হবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার। তাহলে 11 দিয়ে গুণ করার ফান্ডটা বুঝলে, যেটা ইউনিট ডিজিট সেটা বসে গেল 9, 9-এর সঙ্গে 9 যোগ করে 18 8 আমি বসালাম এখানে, হাতে যেটা 1 আছে সেটার পরের 9-এর সঙ্গে যোগ করে 10 লিখে দিলাম, তাহলে 1089 হয়ে গেল আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্নে চলে যাই। একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে দুরকম উপায় আমরা করতে পারি, আয়দার ফ্র্যাকশন দিয়ে অথবা পার্সেন্টেজ দিয়ে। 40% লাভ হয়েছে, তার মানে আমি বলতে পারি যে 40% লাভ যখন হয়েছে তার মানে 140%-এ বিক্রি করা হয়েছে, হ্যাঁ কি না। তাহলে 40% যখন লাভ, তাহলে 140%-এ বিক্রি করা হয়েছে, তাহলে 140%-এর ভ্যালু বলা যদি 10 টাকা, নির্ণয় করতে হবে ক্রয় মূল্য, তার মানে 100%-এর ভ্যালু। ইজ দ্যাট ক্লিয়ার, বলো একদম পরিষ্কার। তাহলে 210 তোমরা এরমভাবে করতে পারো, 210/140 ইন্টু 100,
ঠিক আছে, অথবা এরমভাবে ভাবতে পারো, এখানে দেখ শূন্য শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে কাটলে 2 7 14, 2 5 10, ওকে। তাহলে 7কে 210 কত গুণ করলে হয়, না 30 গুণ করলে। তাহলে 5কে 30 গুণ করলে কত আনসার হবে, 150। ঠিক আছে, এভাবে ভাবতে পারো বা এইভাবে ভাবতে পারো, এখানেও কিন্তু আনসার 150ই আসবে। দেখো 7কে দিয়ে 7 দুগুণে 14, 7 3 21, 2 50, 100, তাহলে 3 50 হচ্ছে 150। ওকে, যেভাবে খুশি তুমি ভাবতে পারো, ভাবনা চিন্তা সম্পূর্ণ তোমার ওপর। আর ফ্র্যাকশন দিয়ে করলে কী হবে, 40% লাভ হয়েছে, তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, দাদা 2/5। আর এখানে তো লাভ বলা হয়েছে ক্রয় মূল্যের ওপরই হবে নিশ্চয়ই, তাহলে 5 যদি হয় আমার সিপি, তাহলে 2 হচ্ছে আমার কি প্রফিট। আর সিপির সঙ্গে প্রফিট যোগ করলে কী হয়, এসপি হয়। তাহলে কত পাবো, না 5 + 2 হয়ে যাবে 7। তাহলে 7-এর ভ্যালু কত বলা হয়েছে দাদা, 140। ইটস নট ইট, সরি 210। 7-এর ভ্যালু কত বলা হয়েছে, 210। কত গুণ, 30 গুণ। 5-এর ভ্যালু দাদা কত হবে, 30 গুণ করে দেবো, কত হবে, 150। দ্যাটস ইট। ঠিক আছে, যেভাবে খুশি তুমি সলিউশন করতে পারো, তোমার চয়েস এটা। নেক্সট প্রশ্ন, ইট ইজ এ পার্সন হু বাইজ এ ব্যাড কম্পিউটার ফর ₹1200 অ্যান্ড স্পেন্ডস অ্যানাদার ₹200 ফর রিপেয়ার। তোমাদের কনসেপ্ট যখন পড়াচ্ছিলাম তখন সেখানে তোমরা বলেছিলাম না যে ওভারহেড এক্সপেন্ডিচার মানে হচ্ছে যখন আমি দোকান থেকে একটা জিনিস কিনলাম, সেই যে ক্রয়মূল্য, সেই ক্রয়মূল্য সেখানেই থেমে থাকে না, যতক্ষণ না জিনিসটা আমি বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে নিয়ে আসার জন্য যদি খরচা হয়, তাহলে সেই খরচাটা আমার অ্যাকচুয়াল কস্ট প্রাইসের সঙ্গে, মানে যেটা আমার কেনার জন্য টাকাটা দিতে হয়েছিল তার সঙ্গে যোগ করে যেটা আমি টোটাল অ্যামাউন্ট পাবো, সেটাই হবে আমার অ্যাকচুয়াল কস্ট প্রাইস। ইজ ইট ক্লিয়ার, মানে জলের মধ্যে পরিষ্কার। তাহলে আলটিমেট 1200 টাকায় সে কম্পিউটারটা কিনেছিল এবং তারপরে সে 200 টাকা তার উপর রিপেয়ারিংয়ে খরচা করেছে। ওকে, 1200 টাকায় সে কম্পিউটারটা কিনেছিল, 200 টাকা আবার রিপেয়ার করতে হচ্ছে, মানে কিনেই দেখেছে ডিফেক্টিভ প্রোডাক্ট। এখন তো দোকানদার কী করে না, একবার জিনিস বিক্রি করে দিলে আর ফেরত নেয় না। তাহলে আলটিমেট 1200 + 200, 1400 কী হলো না, জিনিসটা তার বাড়িতে এলো। ঠিক আছে, তাহলে 1400 হয়ে গেল কিন্তু আমার সিপি। ইজ ইট ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। এবার কম্পিউটারটি সে 1680 টাকায় বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস কত বলা হয়েছে, 1680। নির্ণয় করতে হবে কি লাভ ও ক্ষতি কত হয়েছে, তাহলে বলো লাভ ক্ষতি কত হয়েছে। যখন দেখবে দুটো সিপি এবং এসপি থেকে লাভ ও ক্ষতির পার্সেন্টেজ চেয়েছে, তাহলে পার্সেন্টেজ যখন চেয়েছে আমরা রেশিও নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই এই 0 0 আমার ক্যারি করার কোনো দরকার নেই। তাহলে 168 জিনিস, 140-এর জিনিস 168-তে বিক্রি হয়েছে, তাহলে প্রফিট কত, প্রফিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি কত, অর্থাৎ 28 টাকা প্রফিট হয়েছে। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে 28 যদি আমার প্রফিট হয়, কত প্রফিট হয়েছে সিপির ওপর, মানে 140-এ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, ইন্টু 100, গল্প শেষ। তাহলে 28 5-এ 140, হ্যাঁ কি না, তাহলে 5 20 100, তাহলে আলটিমেট কত, 20% প্রফিট হয়েছে। কোথায় আছে, অপশানটি। নেক্সট প্রশ্ন, আচ্ছা তাহলে এই হচ্ছে আমার বেসিক পার্সেন্টেজের উপর যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। এবার চলে যাই আমরা টাইপ 2-তে। টাইপ 2-তে কী ধরনের প্রশ্ন দেখব না, এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে আর 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করে, তাহলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্ন তোমরা ছোটোবেলায় শিখেছো, এরকম হবে না। দেখো তোমরা এরকম বলতে, 4 টাকা, এখানে টাকায় বলা হয়েছে সে 5টি দ্রব্য কী করছে, ক্রয় করছে। তাহলে এটা ছিল কি না রুপিস, আর তারপরে কি বলা ছিল না 5 টাকায় সে কী করছে না 4টি দ্রব্য বিক্রি করছে। হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে তোমরা কী করতে না, এখানে এটা হচ্ছে কোয়ান্টিটি, এখানে হচ্ছে রুপিস, তোমরা কোনাকুনি গুণ করতে, এখানে 4 4 16, এখানে 5 5 25 হতো, তাহলে 16 আর 25 এরকম লিখে দিতে। তাহলে 16টা হতো সিপি আর 26 না 25 কী হতো আমার এসপি। কিন্তু এখানে একটা গণ্ডগোল হতো যে কোনটা সিপি আর কোনটা এসপি হবে, সেই ডাউটটা থেকেই যেত। তো আমি তোমাদের বলবো যে এটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস নয়, ঠিক আছে। এই প্রসেসে কিন্তু এই শর্টকাট রুল কিন্তু তোমরা ফলো করবে না, ঠিক আছে। করবে কী হবে, খুব ভালো করে বুঝবে। বলা হয়েছে এক ব্যক্তি 4 টাকায় 5টা দ্রব্য ক্রয় করেছে, তাহলে 5টা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে কি 4 টাকা, হ্যাঁ কি না, মূলত একদম ঠিক। তাহলে 5টা দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা হয়, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত, 4-এর 5, হ্যাঁ কি না, মূলত একদম ঠিক, এটা বলতে পারি। তাহলে 5টি দ্রব্যের ক্রয় মূল্য থেকে আমি একটি দ্রব্যের ক্রয় মূল্য নিয়ে এলাম, তাহলে একটি দ্রব্যের সিপি পেয়ে গেলাম কত দাদা, 4/5। এবার দেখো আবার যখন বিক্রি করছি তখন 5 টাকায় 4টে দ্রব্য কী করছি, বিক্রি করছি। তাহলে 5 টাকায় 4টে দ্রব্য বিক্রি করছি, তাহলে একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত, তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য নিশ্চয়ই 5/4 হবে, বলো একদম ঠিক। তাহলে আমি দুটো থেকেই আমি একটার কস্ট প্রাইস আর একটার সেলিং প্রাইস নিয়ে চলে এলাম, সেটা কত হলো না 4/5 হলো আমার সিপি আর 5/4 হলো আমার এসপি। ব্যাস, এবার আমি সিপি আর এসপি যখন পেয়ে গেছি তখন এদের রেশিও করলেই আমি এদের পেয়ে যাবো কি আলটিমেট
একদম স্মলেস্ট ফর্ম বা সিম্পলেস্ট ফর্ম। তাহলে 5/4 আর 4/5 আর 5/4 নিয়ে তো আমি কাজ করবো না, আমি কী করবো, রেশিও করবো। রেশিও করলে আমি কী পেয়ে যাবো, যে সিম্পল ফর্ম, কোনাকুনি গুণ করবো। তাহলে 4/4 হয়ে যাবে কত, 4/4 হয়ে যাবে আমার 16, আর 5/5 হয়ে যাবে কত, 25। এবারে আমি বলতে পারি যে আলটিমেট 16 যখন আমার কস্ট প্রাইস, তখন 25 হচ্ছে আমার কি, সেলিং প্রাইস। তাহলে আলটিমেট আমার কত লাভ হচ্ছে না, প্রফিট হয়ে যাচ্ছে আমার কত না, 25 - 16 9। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, 9/16 ইন্টু 100। ওকে, তাহলে 9/16 ইন্টু 100 আর এগুলি করা যেতে পারে। 4কে দিয়ে 25, এখানে 4 4 16, তার মানে 25 9 225/4। আর 225/4 মানে হচ্ছে কত, 4 5 20, 4 6 24, 56 পূর্ণ 1 4। কোথায় আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। নেক্সট প্রসেস আর কি করতে পারি, আর একটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে, দেখো খুব ভালো করে বুঝবে। দেখো এই দুটো জায়গাতে আমি দেখতে পাচ্ছি কোয়ান্টিটি আলাদা। প্রথমে 5টা দ্রব্য ক্রয় করছে, পরে 4টি দ্রব্য বিক্রি করছে। তাহলে কোয়ান্টিটিকে সেম করো। কোয়ান্টিটিকে সেম করবো কী করে, 5-এর 4 এলসিএম করে। 5-এর আর 4-এর এলসিএম হচ্ছে 20। তাহলে 5কে যদি আমি 20 বানাই, কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4 টাকা। তাহলে 5 4-এ 20টা দ্রব্যের ক্রয় মূল্য কত হবে, এখানে 4 গুণ করলে এখানেও 4 গুণ হবে, 16 টাকা। বোঝা গেল, একদম ঠিক। তাহলে 20টা দ্রব্যের ক্রয় মূল্য পেয়ে গেলাম 16 টাকা। এবার দেখো 4টি দ্রব্য বিক্রি করেছে 5 টাকায়। তাহলে 4টিকে আমি যদি 20টা বানাই, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 5 দিয়ে গুণ করবো। তাহলে আলটিমেট 4টি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলো, 25 টাকা। তাহলে এবার দেখো আর আমার এখানে কী হলো না, একের গল্প এলো না। আমি এখানে আলটিমেট কী করলাম না, কোয়ান্টিটিকে আমি সেম করে নিলাম, এখানেও 20টা আর এখানেও 20টা। তাহলে যখন কোয়ান্টিটি সেম হয়ে গেল, তখন তো কোনো গল্প নেই। তাহলে আলটিমেট 16 টাকার জিনিস আমি বিক্রি করলাম কত টাকায়, 25 টাকায়, সেই গল্পই এলো। ওকে, তাহলে দুটো প্রসেস তুমি করতে পারো, কোয়ান্টিটির এলসিএম করে আলটিমেট কোয়ান্টিটিকে সেম করতে পারো, অথবা একটা নিয়েও কাজ করতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, সেম টাইপের প্রশ্ন আর একটা রেখেছি, প্রত্যেকটা টাইপের আমি একটা করে এক্সট্রা প্রশ্ন রেখেছি তোমাদের সুবিধার জন্য। ওকে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা নিজেরা করে আমাকে বলবে। ওকে, না একটা করেই দিই, একটা যখন করালাম আর একটা করেই দিই। চলো, কী বলা হয়েছে, এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায়, 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়। তাহলে তোমরা এখানে বলতে পারো যে 15টি আপেল ক্রয় করছে 12 টাকায়, এখানে 12টা আপেল বিক্রি করছে 15 টাকায়। তাহলে 15 এখানে আপেল আছে, এখানে 12টা আপেল আছে। তাহলে 15 আর 12 এলসিএম হচ্ছে 60। তাহলে 15কে 4 গুণ করলে 60 হবে। তাহলে এখানেও আমায় 4 গুণ করতে হবে। তাহলে আলটিমেট 15 × 4 মানে 60টি আপেলের মূল্য কত, 48 টাকা। এটা হচ্ছে সিপি। আর যখন বিক্রি করছি 12টি আপেল বিক্রি করছি 15 টাকায়। তাহলে 12কে 60 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 5 দিয়ে গুণ করবো, 5 15 কত দেয়, 75 টাকা। তাহলে 75 হয়ে গেল আমার এসপি। ব্যাস, আমার এখানে 20 হয়ে 60 হয়ে গেছে, এখানেও 60 হয়ে গেলে আর টেনশনই নেই। তাহলে এবার সিপি আর এসপি পেয়ে গেছি। এবার আমাকে বলো প্রফিট কত হবে। প্রফিট হয়ে গেছে আমার 75 - 48। 75 - 48 মানে হচ্ছে কত, 8 থেকে 15 17, এখানে হচ্ছে 27। 27 হচ্ছে আমার প্রফিট। কতই প্রফিট, সবসময় 48-এ প্রফিট হবে সিপির ওপরে, ইন্টু 100, গল্প শেষ। ঠিক আছে, তাহলে 3 9 27, 3 16 48, 4 4 16, 25। তাহলে 25 9 আবার একই গল্প, 25 9 225/4, আর 225/4 মানে একটু আগে দেখলাম কত, 4 5 20, 56 পূর্ণ 1 4, আর 1 4 আমরা লিখতে পারি 0.25। তাহলে 56.25 কোথায় আছে, অপশান বি। সরি, ক্ষতি নয়, লাভ হয়েছে, অপশানে। এটা দেখে কিন্তু পরীক্ষা হলেও কিন্তু তোমরা দেখবে ব্যাপারটা, যে কোথায় একই পার্সেন্টেজ আছে, লাভ আর ক্ষতি আছে, কোনটা লেখা আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তাহলে হচ্ছে টাইপ 2তে দেখলাম অসাধারণ একটি টাইপ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 3তে চলে আসি। টাইপ 3তে আমরা এই ধরনের প্রশ্ন দেখব। সেখানে কী বলা হয়েছে না, একটি বাইসাইকেল বিকে 15% লাভে, বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রি করে, তবে মোট প্রকৃত লাভ কত। তো এই ধরনের প্রশ্নে কী হবে, একজন মানুষ আরেকজনকে, আরেকজন মানুষ আরেকজনকে বিক্রি করবে। মনে রাখবো বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সেটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। যে কিনছে তার কাছে সেটা ক্রয় মূল্য, আর যে বিক্রি করছে তার কাছে সেটা বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখো এখানে একটি বাইসাইকেল আলটিমেট বিকে বিক্রি করছে। তাহলে এখানে পিকচারে 3 জন আছে, এ বি আর সি। তাহলে এ বিক্রি করছে বিকে, তাহলে এর কস্ট প্রাইস আমি ধরে নিলাম কত, 100। ওকে, এ কারোর কাছ থেকে কিনেছিল, জানি না কারোর কাছ থেকে কিনেছিল, রামশ্যাম যেহেতু কারোর কাছ থেকে কিনেছিল, সে আলটিমেট 100 টাকায় কিনেছিল। তাহলে এর কস্ট প্রাইস হচ্ছে 100। এবার কী করলো, এ বিকে বিক্রি করছে 15% লাভে। তাহলে 100-এর ওপর 15% লাভ মানে 100 ইন্টু 100, 15/100। 15% লাভ মানে কি, 115%-এ বিক্রি করেছে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। একটু আগেই বলেছি আমরা, যখন আমরা সেলিং প্রাইস কস্ট প্রাইস নিয়ে গল্প বলছিলাম, যে 15% লাভ মানে সেলিং প্রাইস কত, 115%। তার মানে এ 115%-এ বিক্রি করেছে। তাহলে এ যদি ক্রয় মূল্য 100 হয়, তাহলে এর 115% ইটসেলফ 115ই হবে। 100 ইন্টু 115/100, এটা করতে লাগে না।
একশো কেটে যাবে, পার্সেন্টেজ যখনই নির্ণয় করছি 100-র ওপর কোনো কিছু মানে সেটাই। তাহলে 100 জিনিস 115 বিক্রি করলো বিকে, তাহলে বি এর ক্রয় মূল্য পেয়ে গেলাম। এটা যখনই এ বিক্রি করছে তাহলে এর সেলিং প্রাইস 115 আর বি এর কস্ট প্রাইস 115, এটা মাথায় রাখতে হবে। সেম আমরা দেখতে পাচ্ছি যে বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রি করছে, তাহলে বি যখন বিক্রি করছে সিকে, তাহলে সি এর কস্ট প্রাইস কত হলো? দাদা 115 ওপর সে 20% লাভ করেছে, তাহলে এটাকে আমি এমনভাবে ভাবতে পারি যে 115 ওপর 120%-এ বিক্রি হয়েছে, তাহলে 120/100 এটা আমি লিখতে পারি। অথবা আমি লিখতে পারি, দেখো যখন আমরা দেখব যেখানে 115 আছে, ক্যালকুলেশন করতে অসুবিধা, তখন আমরা এই 120 নিয়ে কাজ করবো না। তখন আমরা ভাববো যে দেখো 115 ওপর তো আমি দেখতে পাচ্ছি 20% লাভ, আর 20% মানে হচ্ছে কত? 1/5, হ্যাঁ কি না? তাহলে 115-র উপর 1/5 করলে আমি লাভ পেয়ে যাব। তাহলে 115-র উপর 1/5 কত হবে? ইন্টু 115 গুণ করলে আলটিমেট দেখতে পাচ্ছি 5 দুগুণে 10, 5 তিনে 15, 23 টাকা। তাহলে আলটিমেট 23 টাকা বিয়ের লাভ হয়েছে। তাহলে আলটিমেট সিকে কতই বিক্রি করেছে? 115 প্লাস 23, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। আর 115 প্লাস 23 মানে হচ্ছে কত? 148 না? সরি 138 না? ও একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল। তাহলে সি কিনলো 138 টাকায়, তাহলে আলটিমেট এ যে জিনিসটা 100 টাকায় কিনেছিল সেটা দুটো হাত ফেরত হওয়ার পরে সিতে এসে পৌঁছলো 138 টাকায়। তাহলে আলটিমেট জিনিসটা 100 থেকে 138 হলো, তার মানে 38 ইউনিট তার কী হলো? ইনক্রিজ হলো মূল্যে। তাহলে আলটিমেট অ্যাকচুয়াল লাভ যদি এর থেকে রেসপেক্টে আমি লাভ দেখি সি এর সঙ্গে, তাহলে যদি এই জিনিসটা সিকে ডাইরেক্ট বিক্রি করতো 138 টাকায়, তাহলে 38% লাভ হতো, কারণ 100 ছিল এর কস্ট প্রাইস। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে মোট প্রকৃত লাভ কত? 38%। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাই। একই ধরনের আরেকটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। এ একটি দ্রব্য বিকে 10% লাভে বিক্রি করে, বি ওই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রি করে, তবে মোট প্রকৃত লাভ ও ক্ষতি কত? তাহলে দেখো এখানেও তিনজন ব্যক্তি বসে আছে, এ, বি এবং সি। ঠিক আছে, এর কস্ট প্রাইস আমি 100 ধরে নেবো সবসময়। এ বিকে 10% লাভে বিক্রি করছে। ওকে, আচ্ছা এই প্রশ্নটা তোমরা আর একটা প্রসেসও করতে পারতে, সেটা হচ্ছে এখানে 15% লাভ, এখানে 20% লাভ। যখন আমি সাকসেসিভ দেখাবো তখন সেখানেও আমি দেখাবো যে আলটিমেট এখানে প্রথম জিনিসটার ভ্যালু 15% বৃদ্ধি পেয়েছে, আর তারপরে আবার 20% বৃদ্ধি। দুবার লাভ মানে কি? দুবারই 20%, একবার 15%, 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে এর সাকসেসিভ কত পার্সেন্টেজ আমরা শিখেছি তো, যে 15% বৃদ্ধি আর 20% বৃদ্ধি সাকসেসিভ কত হবে না? এ প্লাস বি, তাহলে 15 প্লাস 20 প্লাস 15 ইন্টু 20/100, এটাও আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5, 5 তিনে 15, তাহলে আলটিমেট 15 প্লাস 20 কত? 35, আর এখানে প্লাস 3 মানে হচ্ছে 38% জিনিসটার ভ্যালু বৃদ্ধি পেয়েছে। তাহলে টোটালের উপর 38% লাভ অপশানে। তাহলে এটাও আমরা একটা প্রসেস করতে পারি, আর নর্মালি 100 ধরেও কাজ করতে পারি, যেটা তোমার ইচ্ছা। ওকে, তাহলে যখন দেখবে যে আলটিমেট আমার পার্সেন্টেজগুলো খুব ইজি 5-এর মাল্টিপল 15, 20, 25, 30, তখন আমরা সাকসেসিভ দিয়ে এই প্রশ্নের সহজে সমাধান করতে পারি। ওকে, না হলে আমরা বলবো যে এই প্রসেস অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা সেকেন্ড প্রসেস দেখলাম। ওকে, নেক্সট যে প্রশ্নটি, সেখানেও দেখো একই গল্প। এখানে 10% লাভ হয়েছে, তারপর 20% ক্ষতি হয়েছে। তাহলে আলটিমেট দেখছি যে ক্ষতি হচ্ছে বেশি হয়েছে। তাহলে ক্ষতি যখন বেশি হয়েছে, তার মানে নেগেটিভ যখন বেশি, তার মানে অবশ্যই ক্ষতি হবে। ঠিক আছে, এটা দেখো এই প্রসেসে করলে কী বলবো? এ 10% লাভে বিক্রি করেছে বিকে, তাহলে আলটিমেট বি এর কাছে মূল্য কত না? বি এর কস্ট প্রাইস কত বা এর বিক্রয় মূল্য কত না? 100 ইন্টু 110/100, তার মানে আলটিমেট 110। এটা তো একটু আগেই বলেছি, আর বলার দরকার নেই। এবার দেখো বি সিকে 20% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 110-এর ওপর 80%-এ বিক্রি করছে। এখানে কেন আমি 80% ডাইরেক্ট করলাম? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি শূন্য কেটে যাচ্ছে। দেখো, তাহলে আলটিমেট 88-তে কিনলো সি। তাহলে দেখো টোটালের ওপর 100 জিনিসটা 88-তে বিক্রি হলো, তার মানে আলটিমেট 12 টাকা কী হলো আমার? 12 ইউনিট কী হলো? ক্ষতি হলো। 100 জিনিস 88-তে বিক্রি হলো মানে কি 12 ক্ষতি হলো, তার মানে আলটিমেট 12% আমার ক্ষতি হয়েছে। তার মানে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার এই প্রশ্নটাই তোমরা সাকসেসিভ মেথডে করে দেখাতে পারবে আমাকে। দেখো এখানে 10% লাভ হয়েছে, 20% এখানে ক্ষতি হয়েছে। তাহলে তুমি কি বলবে যে এ প্লাস বি, আমি তো বলেছি একটাই ফর্মুলা মাথায় রাখতে, এ প্লাস বি আলটিমেট এ প্লাস বি, তারপরে কি প্লাস AB/100। এবার আলটিমেট দেখতে পাচ্ছি এখানে এ তো লাভ মানে এ বৃদ্ধি, আর 20% ক্ষতি, তার মানে হচ্ছে বি হচ্ছে কি নেগেটিভ। তাহলে আলটিমেট কী বলবো না? 10 মাইনাস 20। ওকে, এখানে হচ্ছে মাইনাস কত না? মাইনাস হচ্ছে আমার 10 ইন্টু 20/100। ওকে, তাহলে আলটিমেট কত হচ্ছে? দেখো 0 0 ক্যান্সেল আউট হলো, তাহলে আলটিমেট হচ্ছে 10 মাইনাস 20 হচ্ছে কত? -10।
আর এখানে -2, তার মানে হচ্ছে -12% হচ্ছে ওভারঅল আমার কী হয়েছে, চেঞ্জ হয়েছে। আর -12% চেঞ্জ মানে হচ্ছে 12% ক্ষতি। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা সাকসেসিভ দিয়েও করতে পারি আর এই মেথডেও করতে পারি, যেটা তোমাদের ইচ্ছা, যেটা তোমাদের ভালো লাগবে। নেক্সট প্রশ্ন, একটি বাইসাইকেল 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে? তবে তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য বলা হয়েছে 6859 টাকা। তাহলে প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল, ঠিক আছে? এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু যখন তোমরা সাকসেসিভে ভাববে তখন কিন্তু কমপ্লিকেট হবে ব্যাপারটা। তখন তোমরা কীভাবে ভাববে খুব ভালো করে বুঝবে। তাহলে এখানে 3 জন ব্যবসায়ী আছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, ঠিক আছে? 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রি করে। তার মানে যদি প্রথম ব্যবসায়ী n টাকায় কেনে, তাহলে সেই যখন দ্বিতীয় ব্যবসাকে বিক্রি করছে তাহলে সে 5% ক্ষতিতে বিক্রি করছে। আর 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/20। তার মানে 20 জিনিস 1 ইউনিট কমে বিক্রি হচ্ছে। 20 টাকায় 1 টাকা ক্ষতি, তার মানে কতই বিক্রি হচ্ছে না 19-এ বিক্রি হচ্ছে। তাহলে আলটিমেট প্রত্যেকবার কী হচ্ছে না টাকাটা 19-এর 20 গুণ হচ্ছে, বোঝা গেছে? তার মানে n টাকায় যদি প্রথম ব্যক্তি কেনে, সে দ্বিতীয় ব্যক্তি মানে 2কে বিক্রি করবে কত টাকায় না n ইন্টু 19-এর 20-তে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আবার দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য এটা, সে যখন তৃতীয় ব্যক্তিকে বিক্রি করবে তখন আবার 5% ক্ষতি করবে, মানে তখন সে আবার 19-এর 20 ইউনিটেই বিক্রি করবে। তার মানে n ইন্টু 19-এর 20-তে ক্রয় মূল্য ছিল 2-এর, তাহলে সে বিক্রি করবে 3কে কততে না n ইন্টু 19-এর 20 আবার ইন্টু 19-এর 20। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক। আর এরই ভ্যালু কত বলা হয়েছে দাদা, 6859, বলো একদম ঠিক। নির্ণয় করতে হবে প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটা কিনেছিলেন, তার মানে এনের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এনের ভ্যালু কত হবে দেখো, খুব সহজেই বলতে পারবে। দেখো 19 আর এই 6859 আমি এটা জানি কারণ আমার 1 থেকে 20 অবধি সংখ্যার কিউব মুখস্থ, ঠিক আছে? আর 6859 হচ্ছে 19-এর কিউব। এটা কার কিউব বাবা? 19-এর কিউব। তাহলে এখানে 19-এর স্কোয়ার আছে, এখানে 19-এর কিউব আছে, কাটাকুটি হলে এখানে কত পড়ে থাকবে, 19 পড়ে থাকবে। তাহলে আলটিমেট 20 ইন্টু 20 মানে 400 ইন্টু 19 করলে কত হবে দাদা না 4 19 76 7600 হয়ে যাবে। এনের ভ্যালু কোথায় আছে? অপশন বি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, তাহলে এবার চলে আসছে আমার টাইপ 4-এ। টাইপ 4-এ কী ধরনের প্রশ্ন আছে বলছে, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো, রেডিওটির ক্রয় মূল্য কত? তাহলে এখানেও এই ধরনের প্রশ্ন ক্ষেত্রেও এই ধরনের টাইপেও কিন্তু স্টুডেন্টদের প্রবলেম হয়, বা তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তখন ট্র্যাপে পড়ো যখন এখানে লাভ আছে এখানে ক্ষতি আছে, বা এখানে ক্ষতি আছে এখানে লাভ আছে, তখন কিন্তু তোমরা ট্র্যাপে পড়ো। তোমরা ভাবো যেখানে 5% লাভ এখানে 8% লাভ, তাহলে 5 আর 8-এর ডিফারেন্স 3%। এই যে 3% যে ডিফারেন্স হয়েছে, যে 3% লাভ আর ইনক্রিজ করেছে, এর কারণ হচ্ছে আমার 24 টাকা কী হয়েছে না সেলিং প্রাইস বৃদ্ধি পেয়েছে। একদম ঠিক। তাহলে 3% যে সেলিং প্রাইস বৃদ্ধি পেয়েছে, 3% যে লাভ বৃদ্ধি পেয়েছে তার কারণ হচ্ছে 24 টাকা সেলিং প্রাইস বৃদ্ধি হওয়া। তাহলে 3%-এর ভ্যালু হচ্ছে 24। তাহলে এখান থেকে বলতে পারি যে 100%-এর ভ্যালু হচ্ছে কত, যেখানে 3 থেকে 24 8 গুণ হয়েছে, তাহলে এখানেও 8 গুণ করে দেবো, তাহলে 800 যাবে আমার কারেক্ট আনসার। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? 800 টাকা। অপশান এ কারেক্ট আনসার। কিন্তু এই কথাটার মধ্যে আমি বলবো যে সবসময় ভাববে এরমভাবে, এখানে হচ্ছে বিক্রয় মূল্য বৃদ্ধি হয়েছে, এখানে কিন্তু লাভ বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে যে 5% লাভ মানে বিক্রয় মূল্য কত পার্সেন্টেজ না 105%, আর 8% লাভ মানে বিক্রয় মূল্য কত পার্সেন্টেজ না 108%। তাহলে এই 108 আর 105-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3%, এবং সেই কারণেই আমি 3%কে 24-এর সঙ্গে ইকুয়েট করছি। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে আমি কেন বলছি, কারণ দেখো পরের প্রশ্নতেই বলছে ম্যান সেলস এ ট্যাবি অ্যাট এ লস অফ 10%, ঠিক আছে? এই টেবিসকে 10% ক্ষতিতে বিক্রি করে। যদি টেবিলটি আরও 75 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো। তাহলে এখানে ক্ষতি ছিল আর এখানে হচ্ছে কত না লাভ। তাহলে যখন তুমি 10% থেকে 15% 5% = 75 লিখবে, তখনই হয়ে যাবে একটা বিশাল বড় ক্ষতি, ঠিক আছে? এই ক্ষতিটা কিন্তু এই ক্ষতি নয়, এটা হচ্ছে তোমার নিজের ক্ষতি। ওকে, ক্ষতিটা কোথায়? কারণ তুমি এখানে ভেবেছো যে এখানে ডিফারেন্স করি আলটিমেট এর সঙ্গে ইকুয়েট করতে হয় না। আলটিমেট গল্পটা কোথায় না এখানে 10% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত দাদা 90%, 15% লাভ মানে বিক্রয় মূল্য কত দাদা 115%। তাহলে এবার দেখো 90 থেকে 115-এর মধ্যে ডিফারেন্স কত না 25%। এটা হচ্ছে অ্যাকচুয়াল গল্প। তাহলে আলটিমেট সেলিং প্রাইস বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে পার্সেন্টেজেও সেলিং প্রাইস নির্ণয় করতে হবে। তাহলে 25%-এর ভ্যালু হচ্ছে কত দাদা 75 টাকা। ইজ ইট ক্লিয়ার? ওটা জলের মতো পরিষ্কার। তাহলে 25% ভ্যালু যদি 75 টাকা হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? তাহলে এখানে 3 গুণ হয়েছে, এখানেও 3 গুণ হবে, কত 300। তাহলে 300 হয়ে গেল আমার কি সিপি। নির্ণয় করতে হবে কি
যে বাট হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস ইফ দ্য প্রোডাক্ট ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 25%? যদি 25% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে সিপি পেয়ে গেছি, 25% লাভ মানে 125%, তাহলে 125/100, তাহলে আলটিমেট 3 গুণ হবে, হ্যাঁ কি না? তাহলে 25 × 3 করলে কত হবে? 375, সরি 125 × 3 করলে কত হবে? 375। কোথায় আছে? অপশান সি। তা 300 বেরিয়ে গেল, অপশান ডিতে দাগ দিয়ে দিলাম, এটা কিন্তু করবে না। ওকে, যখন তোমরা দেখবে যে লস 10%, প্রফিট 15%, মানে কী আছে? উল্টো সাইন আছে, মানে এখানে লস হচ্ছে মানে নেগেটিভ আছে, আর এখানে পজিটিভ আছে, ঠিক আছে? তখন এদের মধ্যে ডিফারেন্স নির্ণয় করার জন্য আমরা যোগ করতে পারি, মানে যদি লস প্রফিট অথবা প্রফিট লস থাকে তখন এই পার্সেন্টেজগুলোর সাম করে অ্যাড করে আমি কি করতে পারি না সেলিং প্রাইসের ডিফারেন্স নির্ণয় করতে পারি। তখন আমাকে আর ডাইরেক্ট আমাকে এই 115 90 করার দরকার নেই। তুমি এখানে 10% আর 15%-এর ডিফারেন্স 10 + 15 25 করে দিতে পারো। কেন? এর আলটিমেট ব্যাখ্যা কি না আমাকে -10 থেকে যেতে হচ্ছে +15-এ। তাহলে কত ঘর যেতে হচ্ছে? -10 থেকে আগে যাবো 0-এ, এখানে 10 ঘর যাব, আর 0 থেকে 15 যাব 15 ঘর যাব, তার মানে 10 + 15 টোটাল 25 ঘর আমার যেতে হচ্ছে। তাহলে এই 25 যে ব্যাপ্তি হচ্ছে 25%, সেটাই হচ্ছে আমার ডিফারেন্স। ওকে, বোঝা গেছে? ওগুলো খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে লস প্রফিট থাকলে মাইনাস করে দেবো, আর যদি প্রফিট লস বা লস প্রফিট থাকে তাহলে তাদের প্লাস করে দেবো। তাহলে আমি কী পেয়ে যাবো? ডাইরেক্ট সেলিং প্রাইসের ডিফারেন্স পার্সেন্টেজ পেয়ে যাবো। ওকে, চলে যাই পরের টাইপে, দ্যাট ইজ টাইপ 5। টাইপ 5 আমরা কী ধরনের প্রশ্ন দেখব? বলছে কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। খুব ভালো কথা। তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? তো এই ধরনের প্রশ্নে এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এবং এই টাইপের দু রকমের প্রশ্ন হয়, আইদার প্রকৃত মূল্য কত অথবা বর্তমান মূল্য কত, ঠিক আছে? প্রেজেন্ট প্রাইস অথবা রিয়েল ভ্যালু, ওকে, অথবা ইনক্রিজ প্রাইস। এই যে রিয়েল ভ্যালু বলেছে, রিয়েল ভ্যালু মানে আগে বৃদ্ধি অথবা হ্রাসের আগের প্রাইস, আর বৃদ্ধি অথবা হ্রাসের পরের প্রাইস যেটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস। ওকে, দেখো বক্তব্য কি, কোনো রকম কোনো শর্টকাট রুলস কিচ্ছু মনে রাখার দরকার নেই। আমাদের মাথায় জায়গা খুব কম, সেখানে ফালতু একটা শর্টকাট রুল মাথায় রেখে বেকার কেন জায়গা তোমরা কোল্যাপস করবে? কোনো দরকার তো নেই। আলটিমেট ব্যাপারটা কী দরকার না আমার সঠিক পদ্ধতি জানা দরকার, ঠিক আছে? শর্টকাট দিয়ে কিছু হয় না। দেখো আলটিমেট কী বলা হয়েছে, 30 টাকা পকেটে নিয়ে গেছিলাম, 30 টাকা আগেও নিয়ে যেতাম, এখনও নিয়ে যাচ্ছি। এখন আমায় কী হয়েছে, দাম কম হওয়ায় 2 কিলোগ্রাম বেশি পেয়েছি। তার মানে কি, এই যে 30 টাকায় 15% দাম কম পেয়েছে, তাহলে 30-এর যদি আমি 15% করি, 30-এর যদি আমি 15% করি, তাহলে তুমি বলবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কাটাকুটি হলে 0 কাটাকুটি হলো 3 15 45/10, মানে বলতে পারি 4.5, 45/10 কাটাকুটি আরও করি, 5 3 15, 5 2 10, তার মানে 9/2। তাহলে এই যে 30 টাকার 15% মানে 9/2 টাকা, এই 9/2 টাকা আমি কি করতাম, পকেটে বাঁচিয়ে নিয়ে চলে আসতে পারতাম। কিন্তু আমারকে বলা হয়েছে 30 টাকা তোকে দেওয়া হয়েছে, ভাই 30 টাকা পুরোটা খরচা করবি। আমি দোকানদারকে বললাম এই যে 9/2 টাকা বাঁচছে সেটা তুমি নিয়ে নাও, আর এতে যত পরিমাণ জিনিস হয় সেটা আমাকে দাও। ওকে, দোকানদার কি বললো, আমাকে 9/2 টাকা দিন, আমি আপনাকে 2 কিলোগ্রাম দ্রব্য বেশি দিচ্ছি। তার মানে বর্তমানে এই 9/2 টাকায় 2 কিলোগ্রাম দ্রব্য পাওয়া যায়। তার মানে বর্তমান প্রেজেন্ট প্রাইস বা বর্তমান মূল্য পার কিলোগ্রাম কত হবে না 9/2 টাকায় পাওয়া যায় 2 কিলোগ্রাম। তাহলে পার কিলোগ্রাম কত? 2/2, তার মানে 9/4 টাকা। বলো তো একদম ঠিক। তাহলে এই যে 9/4 টাকা বর্তমানে 1 কিলোগ্রামের দাম, সেটা কেন হয়েছে না 15% হ্রাস পাওয়ায়। তাহলে 15% হ্রাস পেলে অ্যাকচুয়ালি সেলিং প্রাইস কত হয়, দ্রব্যের মূল্য কত হয় না অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 100%, যেটাকে প্রকৃত মূল্য বলবো, সেটা 15% হ্রাস পেয়েছে। তাহলে 100 - 15 হয়ে কত হয়েছে, আর 100 - 15 হয়েছে 85, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে 85%-এর ভ্যালু হয়েছে কত না 9/4 টাকা। তাহলে প্রকৃত মূল্য কত ছিল 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে 9/4/85। তাহলে 4-এর তলায় 85 লিখে দেবো, আর ইন্টু 100 ওপরে লিখে দেবো, গল্প শেষ। 5 দিয়ে কাটাকুটি হচ্ছে 5 7 35, 5 20, আর এখানে 4 দিয়ে 5, তাহলে 5 45-এর 7, সরি 5 17 85, 35 কেন 85 যেত, সরি। তাহলে 5 45/17, 45/17 মানে যে 17 দুগুণে 34, 2 পূর্ণ 10-এর 17, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। কোথায় আছে? অপশান সি। বোঝা গেল?
খুব সুন্দর বোঝা যাওয়া উচিত। আর একটা এই ধরনের প্রশ্ন করে দিই, তাহলে আরও ভালো বুঝে যাবে। চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকা। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে 110 টাকা আমি বাজারে নিয়ে গেছিলাম, বৃদ্ধি পেয়েছে কত না 10%। 10% মানে হচ্ছে 10/100 মানে 1/10 আমি বলতে পারি ডাইরেক্ট, তাই তো? তাহলে যে পরিমাণ বৃদ্ধি পেল সেই পরিমাণটার জন্য আমাকে বেশি টাকা দিতে হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই 110 টাকার 10% মানে হচ্ছে 11 টাকা, এই 11 টাকা আমায় বেশি দিতে হচ্ছে এবং দিলে আমি আরও 2 কিলোগ্রাম চিনি পেতাম। তাহলে এই যে 11 টাকা সেটা হচ্ছে 2 কিলোগ্রামের বর্তমান দাম। তাহলে 1 কিলোগ্রামের বর্তমান দাম কত? 2/2। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস। তাহলে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত? 11/2 টাকা। বোঝা গেল? বলবো দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। প্রেজেন্ট প্রাইস বলতে পারি, বা এখানে এটা নিউ প্রাইস বলা হয়েছে, ঠিক আছে, নতুন মূল্য, এই জায়গায় নিউ প্রাইস বলা হয়েছে, এটাও বলতে পারি নিউ প্রাইস। তাহলে আলটিমেট নিউ প্রাইস কত? 111/2 মানে হচ্ছে কত? 5×1/2। 5×1/2 কোথায় আছে? অপশান বি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়। তবে মূল্য বৃদ্ধির পরে প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য এবং প্রকৃত মূল্য কত? তাহলে একই কনসেপ্ট। তাহলে আমি দুটো প্রশ্ন অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা যদি বুঝতে পারো, এই প্রশ্নটা তোমরা এমনি করে ফেলতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। ওকে, নেক্সট টাইপ 6 কী প্রশ্ন বলা হয়েছে? বলছে 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? দারুণ একটা প্রশ্ন। এই টাইপটা হচ্ছে খুব ইজি টাইপ। দেখো 6টি দ্রব্যের ক্রয় মূল্য যা বলা হয়েছে লিখে পেলো। তাহলে একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি আমি সিপি দিয়ে শুরু ডিনোট করি, তাহলে 6টা দ্রব্যের ক্রয় মূল্য হবে 6 × সিপি ইজিক্যাল টু কী বলে যে 5টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তার মানে ইজিক্যাল টু 5 × এসপি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যেটা পেতে পারি সেটা হচ্ছে CP/SP। CP/SP, এই এসপিকে এপারে নিয়ে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এপারে 6 চলে আসবে, তাহলে 5/6। তাহলে জিনিসের ক্রয় মূল্য আর জিনিসের বিক্রয় মূল্যের রেশিও পেয়ে গেলাম। বলো এবার আমাকে নির্ণয় করতে হবে শতকরা লাভ। বলো তাহলে এখানে 5 আর 6-এর ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে আমার কি? প্রফিট। তাহলে 1 প্রফিট আমি কিসে পাচ্ছি? 5 সিপিতে পাচ্ছি। সবসময় প্রফিট কিসে হয়? সিপি কস্ট প্রাইসে হয়। তাহলে 1/5 × 100 করলে আমি কী পেয়ে যাবো? প্রফিট পার্সেন্টেজ। বলবো একদম ঠিক, তার মানে হয়ে গেল কত? 20%। কোথায় আছে? অপশান বিতে। বলো এর থেকে সহজ প্রশ্ন হয় না? একদমই হয় না। 66 মিটার কাপড় বিক্রি করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়। বোঝা গেল? 66 মিটার আমি কাপড় বিক্রি করেছি, বিক্রি করে দেখা গেল যে 22 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান লাভ হয়েছে। যখন মনে রাখবে, যখন আমরা কোয়ান্টিটির ওপর প্রফিট বা লস নির্ণয় করব, খুব ভালো করে বুঝবে, কোয়ান্টিটির ওপর প্রফিট, এখানে কোনো টাকার গল্প নেই, ঠিক আছে? কোয়ান্টিটির ওপর প্রফিট বা লস নির্ণয় করব, যে পরিমাণ বিক্রি করব আর যে পরিমাণ আমার দেখতে পাচ্ছি লাভ হয়েছে, এবং সেখানে যদি বলা থাকে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে ডাইরেক্ট মনে রাখবে যে পরিমাণটা বিক্রি করেছি, মানে 66 মিটার বিক্রি করেছি, তাহলে 66 হয়ে যাবে আমার সিপি। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। যখন তাহলে কি আমার ক্রাইটেরিয়া কি না, যে পরিমাণ আমার এখানে কোনো পরিমাণের ওপর লাভ দেখাচ্ছে, কোনো রকম কোনো টাকা পয়সার ব্যাপার নেই। 66 মিটার আমি বিক্রি করেছি, 22 মিটারের ক্রয় মূল্য আমার লাভ হয়েছে। তাহলে যদি আমার এখানে 22 মিটারের ক্রয় মূল্যের গল্প বলা থাকে, তাহলে যে পরিমাণটা বিক্রি করব সেটাই হবে আমার ডাইরেক্ট সিপি। ওকে, তাহলে সিপি কত? 66। তাহলে এই যে 22টা কী হয়েছে? আমার প্রফিট। বোঝা গেল? তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে দাদা? অলওয়েজ কী হয় আমরা জানি, প্রফিট কিসে হয়? সিপির ওপর হয়। তাহলে 22/66 × 100, তার মানে কাটাকুটি করলে 1/3, তার মানে 100/3 মানে 33.13%। এতে কোনো ডাউট? বলে দাও কোনো ডাউট নেই। ওকে, এবার একটা কথা তোমাদের বলে দিই যে আলটিমেট এটা আমরা এরকমভাবেও বলতে পারি যে 600 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 600 মিটারের কাপড়ের যদি ক্রয় মূল্য 66 টাকা হয়, তাহলে 22 মিটার কাপড়ের ক্রয় মূল্য লাভ হয়েছে, তাহলে 66 মিটারের ক্রয় মূল্য 66 টাকা হলে 22 মিটারের ক্রয় মূল্য 22 টাকাই হবে। একই না? বলবো দাদা একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। তার মানে 22 টাকা আমার প্রফিট 66 টাকায়, তাহলে 22/66 × 100, এই রেসপেক্টও তোমরা ভাবতে পারো। ওকে, কিন্তু ভাবনা চিন্তায় যদি এটা রাখো তাহলে আরও বেটার হয়। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। চলে যাই নেক্সট। আচ্ছা, এখানে 33.1 কোথায় আছে? অপশান সি। নেক্সট প্রশ্নে একই প্রশ্ন, 66 মিটার কাপড় বিক্রি করে 22 মিটার কাপড়ের মোট বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। ব্যাস, যখনই এখানে বিক্রয় মূল্য থাকবে তখন আমার মাথায় রাখতে হবে যে 66 হয়ে গেছে আমার কি? 66 হয়ে গেছে আমার বিক্রয় মূল্য। যখন এখানে বিক্রয় মূল্য থাকবে তখন 66 হয়ে যাবে কি? এসপি।
এবং 22 তখন কি হয়ে গেছে, 22 তখন প্রফিটই আছে। তাহলে আমাকে সিপি নির্ণয় করতে হবে। তাহলে সিপি কত নির্ণয় করবো, তাহলে 66 এসপি আছে, প্রফিট যায়নি, তাহলে এসপি মাইনাস প্রফিট করে দেবো, মানে 66 মাইনাস 22 করে দেবো, হয়ে যাবে কত, 44। তাহলে এবার বড় প্রফিট পার্সেন্টেজ কী করবো, প্রফিট পার্সেন্টেজ হিসেবে আমার কত, দাদা প্রফিট হয়েছে 22, সিপি হচ্ছে 44 ইন্টু 100, তাহলে 22 হচ্ছে দুগুণ যাবে, তাহলে আলটিমেট 50%। এতে কোনো আপত্তি বলবো না, কোনো আপত্তি নেই, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে যখন এখানে দেখবো বিক্রয় মূল্য, এখানে দেখবো সেলিং প্রাইস, আমার মাথায় কী আসবে যে এটা হচ্ছে আমার 66 হচ্ছে কি না বিক্রয় মূল্য। ওকে, এবার যদি আমি একটুখানি অন্যরকমভাবে ভাবি, তাহলে কীভাবে ভাববো, আগের অঙ্কের মতো এরকম যে 600 মিটার আমি বিক্রি করেছি, 22 মিটারে বিক্রয় মূল্য আমার সমান লাভ হয়েছে, 66 মিটারে আমি বিক্রি করেছি, 22 মিটারে বিক্রয় মূল্য আমার লাভ হয়েছে। তাহলে 66 মিটারে যদি বিক্রয় মূল্য 66 টাকা হয়, এটা হচ্ছে সেলিং প্রাইস, তাহলে 22 মিটারের বিক্রয় মূল্য 22 টাকা, তাহলে এটা আমার লাভ, প্রফিট, হ্যাঁ কি না? কিন্তু এখানে দেখো আমি 66 টাকাটা কী ধরেছি, 66 মিটারের কী ধরেছি, এটা বিক্রয় মূল্য ধরেছি। তাহলে আলটিমেট আমি যদি এখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যাই 66 মিটারের, আর 22 মিটারের কাপড়ের বিক্রয় মূল্য লাভ হয়, তাহলে লাভও পেয়ে গেছি, তাহলে আমি এখান থেকে সিপি পেতে পারি 66 মাইনাস 22 করে, 66 মাইনাস 22 করে সিপি পেতে পারি, একদম ঠিক। তাহলে কনসেপ্ট সেই একই, টাকা কাজ করলেও আমার কনসেপ্ট এক, আর যদি কোয়ান্টিটির ওপর কনসেপ্ট ভাবি তাহলে কনসেপ্ট কিন্তু একই। ওকে, তাহলে আলটিমেট আমি কী পাচ্ছি সেটা আমার মনে রাখার জন্য আমি এই জিনিসটা একবার তোমাদের বলে গেলাম, এটা কিন্তু করার দরকার নেই পরীক্ষা হলে। দুটো জিনিস মনে রাখবো, এখানে বিক্রয় মূল্য থাকলে আমি ডাইরেক্ট ধরবো যে এসপি হচ্ছে 66, আর যদি এখানে ক্রয় মূল্য থাকে তাহলে সিপি হয়ে যাবে 66। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট টাইপ হচ্ছে টাইপ 7। কী বলা হয়েছে টাইপ 7-এ? এক ব্যক্তি টাকায় 30টা লেবু ক্রয় করে, আচ্ছা টাকায় 30টা লেবু ক্রয় করে, তাহলে টাকায় ক্রয় করে মানে হচ্ছে টাকায় মানে 1 টাকায়, সিপি যদি 1 টাকা হয়, ₹1, তাহলে ₹1কে আমরা লিখতে পারি 100 পয়সাও লিখতে পারি, কারণ একের ওপর কাজ করা একটুখানি কঠিন। তাহলে 1 টাকা না লিখে আমি 100 পয়সা লিখলাম, সিপি হচ্ছে 100 পয়সা। ওকে, কোয়ান্টিটি কটা বলা হয়েছে, কোয়ান্টিটি বলা হয়েছে 30টা, খুব ভালো কথা। তাহলে আমি কোয়ান্টিটিকে আগে লিখি, তারপর কস্ট প্রাইস লিখি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে, কোয়ান্টিটি আগে লিখলাম, তারপরে কস্ট প্রাইস লিখলাম। কোয়ান্টিটি কটা বলেছে 30টা, কস্ট প্রাইস কত 100 পয়সা। এতে কোনো ডাউট হলো না? কোনো ডাউট নেই। বলেছে একই লেবু টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে, তুমি এই জিনিসটা দেখবেই না, ঠিক আছে? তুমি শুধু দেখবে 20% লাভ হয়েছে। তাহলে সিপি 100 পয়সা হলে এসপি কত হবে? অর্থাৎ 20% লাভ মানে 100-র ওপর 120%-এ বিক্রি করা হয়েছে, 20% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করা হয়েছে? 120%-এ না? বলো একদম ঠিক। তাহলে 100-র ওপর 120% হলে কত হবে? 120 পয়সা। তার মানে 30টা লেবু যদি আমি 120 পয়সায় বিক্রি করি তাহলে আমার 20% প্রফিট হয়, হ্যাঁ কি না? কিন্তু বলেছে যে আমার পকেটে 120 পয়সা নেই, আমার পকেটে 1 টাকা আছে, মানে 100 পয়সা আছে। তাহলে 120 পয়সা দিলে 30টা লেবু আমি পাই। তাহলে 100 পয়সা দিলে কটা লেবু পাবো? 100 পয়সা দিলে কটা লেবু পাবো? কম পাবো, 30/120 ইন্টু 100, দ্যাটস ইট, 4, 25, 100। তার মানে 25টা লেবু আমি পাবো। তাহলে আমি 1 টাকায় 25টা লেবু বিক্রি করলে আমার 20% লাভ হবে। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, একই এক ধরনের প্রশ্ন আরেকটি আছে, এবং এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, নাকি করেই দেবো? হোমওয়ার্কই থাকে, এটা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখন যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা হচ্ছে দারুণ একটা ইম্পর্ট্যান্ট টাইপ, এটাকে আমি আলাদা করে টাইপে ভাগ করিনি। কারণ হচ্ছে এখানে আমি দেখতে পাবো যে এখানে আলটিমেট আমি সেই সিপি আর এসপির মধ্যে রেশিও পাচ্ছিলাম, এখানে সিপি এসপির মধ্যে রেশিওর জায়গায় প্রফিট আর লসের মধ্যে গল্প দেখবো। দেখো কীরকম বলছি, এক ব্যক্তি দুটো ঘোড়া 1550 টাকায় কিনলো। এর মানে কি, একটা ঘোড়ার দাম যদি H1 হয় আর একটা ঘোড়ার দাম যদি H2 হয়, তাহলে দুটো ঘোড়ার মিলিত কস্ট প্রাইস হচ্ছে 1550। ওকে, একটি ঘোড়া 23% ক্ষতিতে, অপরটি 27% লাভে বিক্রি করলো। খুব ভালো কথা। বিক্রি করলে মোটের ওপর তার কোনো লাভ বা ক্ষতি হয় না, মোটের ওপর তার কোনো লাভ বা ক্ষতি হয় না। তার মানে বলতে পারি দুটোর কস্ট প্রাইস, দুটোর মিলিত কস্ট প্রাইস আর দুটোর মিলিত সেলিং প্রাইস হচ্ছে ইকুয়াল, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে H1 আর H2 যেমন 1550 দেখেছি, তার মানে H1-এর সেলিং প্রাইস আর H2 সেলিং প্রাইসের যোগফলও 1550 হবে, এতে কোনো আপত্তি নেই। ওকে, তাহলে সেভাবে দুটো ইকুয়েশন পেতে পারি, আমি ইকুয়েশন থেকে আমি সলভ করে H1 আর H2 ভ্যালু পেতে পারি। কিন্তু আমি এটা করবো না, কারণ ওটা হচ্ছে আমরা পুরনো মেথড, আমরা প্রাচীন যুগে ফিরে যাবো না, আমরা আধুনিক যুগে চলে আসবো। কীরকম বলেছে ব্যাপারটা ভালো করে বুঝবে, যে প্রথম ঘোড়াটি 23% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাহলে H1-এর ওপর 23% ক্ষতি হয়েছে, তাহলে H1 ইন্টু 23/100, এটা হচ্ছে ক্ষতির পরিমাণ, হ্যাঁ কি না?
আর H2 এর ওপর কী করা হয়েছে না 27% লাভ হয়েছে, 27% লাভ হয়েছে, খুব ভালো কথা, এতে কোনো আপত্তি আছে? যেহেতু যে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয়নি, যেহেতু মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয়নি, এর মানে আমি বলতে পারি যে H1-এর ওপর যে পরিমাণ ক্ষতি হয়েছে, ঠিক আছে, H1-এর ওপর যে পরিমাণ ক্ষতি হয়েছে H2-র ওপর সেই পরিমাণই লাভ হয়েছে। তাহলে লাভ আর ক্ষতিকে ইকুয়েট করে দিলেই আমি বলতে পারি যে মোটের ওপর আলটিমেট কোনো লাভ ক্ষতি হয়নি, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এখানে যতটা ক্ষতি হলো এখানে ততটাই আমার কি লাভ হলো। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট পেয়ে যেতে পারি H1 আর H2-র মধ্যে রেশিও। তাহলে এই 23/100, এই 100 আর লেখার প্রয়োজন না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি। তাহলে H1 আর H2-র মধ্যে রেশিও কত হলো? 27/23। যে যোগফল কত হবে? 27/23-এর যোগফল কত দাদা? 27/23-এর যোগফল হচ্ছে দাদা 50। তাহলে আলটিমেট দুটোর যোগফল, মানে দুটোর যোগফল যেটা করলাম আলটিমেট সেটা হচ্ছে কি H1 আর H2 কি এদের কস্ট প্রাইস। তাহলে 50ই হচ্ছে কার সঙ্গে সমান? 1550-এর সঙ্গে না দাদা? বলো দাদা একদম ঠিক। তাহলে 50 যদি 1550-এর সঙ্গে সমান হয়, এখানে আলটিমেট দেখতে পাচ্ছি 5 থেকে 155 হচ্ছে। তাহলে কত গুণ হচ্ছে? 5কে 155 কত গুণ করলে হয়? অর্থাৎ 5 3 15, 5 1 5 31 গুণ করলে হয়। তাহলে আলটিমেট H1-এর ভ্যালু কত হবে? 87 × 31। কত হবে H1-এর ভ্যালু? 87 × 31। দাঁড়াও এক সেকেন্ড। তাহলে H1-এর ভ্যালু কত হলো দাদা? H1-এর ভ্যালু হলো 27 × 31, আর H2-র ভ্যালু কত হলো দাদা? 23 × 31। বলো 27 × 31 করলে আমি কত পাবো? 27 × 31 করলে 27 × 30 মানে হচ্ছে 810, আর প্লাস হচ্ছে কত দাদা? 27 × 1 27, তার মানে হচ্ছে 837। তাহলে 837 কোথায় আছে? অপশান ডি। বলো বোঝা গেল? তাহলে H2 নির্ণয় করার দরকার নেই, একটা পেয়ে গেলে তার একটা অটোমেটিক্যালি পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল কনসেপ্ট, খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট এই ধরনের প্রশ্নের মেন বিষয়বস্তু হচ্ছে একটা যে পরিমাণ ক্ষতি হচ্ছে অপরটা তত পরিমাণ লাভ হচ্ছে, তবেই কী হবে? লাভ আর ক্ষতিকে কী করে দেবে? ব্যালেন্স করে দেবে, তাই তো? তাহলে লাভ আর ক্ষতি যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে আলটিমেট কী হলো না দুটো ক্যান্সেল আউট হয়ে গেলো, আলটিমেট টোটালের উপর কী হলো না জিরো প্রভাব পড়লো। তার মানে কি যা কস্ট প্রাইসে আমি কিনেছিলাম দুটোর মিলিত কস্ট প্রাইস, দুটোর মিলিত সেলিং প্রাইস সমান হয়ে গেল। ওকে, সেই টাকা দিয়ে বিক্রি করলাম। নেক্সট প্রশ্ন, যে এক ব্যক্তি দুটো চেয়ারের 1250 টাকা কিনলো, কিন্তু একটি চেয়ারের ওপর 5% ক্ষতিতে অপরটি 20% লাভে বিক্রি করলে মোটের ওপর লাভ ক্ষতি হয় না, তবে চেয়ার দুটোর ক্রয় মূল্য কত? একই কনসেপ্ট। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন বলছে এক ব্যক্তি 500 টাকা একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো। তার মানে কি ঘোড়া আর গাড়ি, হর্স আর কার, এদের টোটাল কস্ট প্রাইস হচ্ছে কত? 500 টাকা। তাহলে দুটো জিনিস আছে, খুব ভালো কথা। ঘোড়াটি 20% লাভে, গাড়িটি 10% লোকসানে বিক্রি করলো। ঘোড়ার ওপর 20% প্রফিট হলো, ওকে, আর গাড়ির ওপর 20% লাভ, গাড়ির ওপর 10% কী হলো? ক্ষতি হলো, লস হলো। ওকে, আর দেখা গেল যে মোটের ওপর মানে 500-র ওপর টোটালের ওপর কী হলো না 2% লাভ হলো, 2% প্রফিট হলো। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে আলটিমেট আমি দেখছি যে যখনই দুটো জিনিস আছে, হর্স আর কার, এবং তাদের কী দেওয়া আছে? তাদের ওপর লাভ আর লসের পার্সেন্টেজ দেওয়া আছে, আর টোটালের ওপর একটা কী দেওয়া আছে? প্রফিট দেওয়া আছে। তাহলে যখনই একটা জিনিসকে দুটো জিনিসে ভাগ করে টোটালের ওপর একটা গল্প বলা থাকবে, সেটা সবসময় অ্যালিগেশনের প্যাটার্ন, সেটা সবসময় হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। অ্যালিগেশন কিন্তু কোনো চ্যাপ্টার না, কোনো মেথড না, এটা হচ্ছে একটা প্রসেস। ওকে, তাহলে এই অ্যালিগেশন দিয়ে আমি কী করে সলভ করতে পারি? এখানে দেখতে পাচ্ছি একটা প্রফিট, একটা লস, আর একটা প্রফিট। আইদার সবকটাকে প্রফিটে নিয়ে যেতে হবে, আইদার সবকটাকে লসে নিয়ে যেতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো প্রফিট, তাহলে প্রফিটের ওয়েটেজ বেশি, তাহলে প্রফিট দিয়েই কাজ করবো। তাহলে 20% প্রফিট এখানে হয়েছে হর্সে। কারে কী হয়েছে? 10% লস, 10%কে লসকে আমি বলতে পারি -10% প্রফিট। ইজ ইট ক্লিয়ার? একদম ঠিক। টোটালের ওপর 2% প্রফিট। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো আমরা কী জানি যে বড়ো থেকে ছোটো বিয়োগ করতে হয়। তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে কত? 18। -10 এখানে ছোটো, আর 2 হচ্ছে বড়ো, তাহলে 2 থেকে -10 বিয়োগ করবো, তার মানে 2 - -10 এরকম লিখতে হবে। বুঝতে পেরেছো? 2 - -10 করলে কত হবে? 2 + 10 12। তাহলে আলটিমেট এই 12:18 এটা পেলাম। এই 12:18 কী হলো না এদের কস্ট প্রাইসের রেশিও। কারণ কি প্রফিট সাধারণত কার ওপর আমরা নির্ণয় করে থাকি, কাকে বেস করে আমরা প্রফিট নির্ণয় করে থাকি? কোনো একটা ভগ্নাংশের বেসে কে থাকে? কস্ট প্রাইস থাকে না? একদম ঠিক। যখন অ্যালিগেশন আমরা নির্ণয় করব, অ্যালিগেশনের ফাইনাল যে রেশিও পাবো সেটা সবসময়
যার উপর নির্ভর করে আমরা পার্সেন্টেজ নির্ণয় করছি, যে থাকবে ভগ্নাংশের নিচে তার রেশিও পাবো। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। তাহলে 12:18 মানে 6 দিয়ে 18 যাচ্ছে, 6 দিয়ে 12, 6 3 18। তাহলে হর্স আর কারের কস্ট প্রাইসের রেশিও কত পেয়ে গেলাম না দাদা? 2:3। এখানে হর্স ছিল আর এখানে কার ছিল। তাহলে আলটিমেট 2 + 3 যোগ করলে 5 হলো। 5-এর ভ্যালু কত বলা হয়েছে? 500। নির্ণয় করতে পারবো আমি কি ঘোড়ার ক্রয় মূল্য কত। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত হবে? 2 × 100 200। 5 থেকে 500 কী করলে হয়? 100 গুণ করলে হয়। তাহলে প্রত্যেকটা 100 গুণ হবে, হ্যাঁ কি না? একদম ঠিক। তার মানে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যদি বলতো এখানে গাড়িটির ক্রয় মূল্য কত, তাহলে 3 × 100 300 হতো। ওকে, নেক্সট প্রশ্ন। এক ব্যক্তি 482 টাকায় কোনো একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয় 318 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। এর মানে কি? যদি আমি বললাম, দেখো এখানে আলটিমেট কী দেখতে পাচ্ছি যে 482 টাকায় বিক্রি করেছি এবং বিক্রি করে লাভ হয়েছে কিছু টাকা, আমি ধরলাম X টাকা লাভ হয়েছে, আর সেই দ্রব্যটি 318 টাকায় বিক্রি করে সমপরিমাণ ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির পরিমাণ কত? X, হ্যাঁ কি না? তাহলে এখানে দুটোই বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, আমরা জানি যে সেলিং প্রাইস থেকে যদি প্রফিট বিয়োগ করি তাহলেও কস্ট প্রাইস হয়, আর সেলিং প্রাইসের সঙ্গে যদি লস যোগ করি তাহলেও কস্ট প্রাইস হয়। তাহলে দ্রব্য তো একটাই, তাহলে কস্ট প্রাইস তো সেম হবে। তাহলে একদম ঠিক। তাহলে আমাকে বলো 482 থেকে যদি আমি এক্স লাভ বিয়োগ করে দিই তাহলে আমি কী পাবো? কস্ট প্রাইস পাবো। আর 318 সঙ্গে যদি আমি লস যোগ করে দিই তাহলেও কস্ট প্রাইস পাবো। তাহলে কস্ট প্রাইস তো ইকুয়াল, এক্ষুনি বুঝলাম। তাহলে আলটিমেট এখান থেকে আমি কী পেতে পারি না X + X 2X এর ভ্যালু পেতে পারি। কী করে না 482 - 318 করে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার কত না 164। তাহলে এখানে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হয়ে গেল 2 × 8 = 16, 2 × 2 = 4 82। তাহলে বোঝা গেল? একদম ঠিক। তাহলে আমি এখান থেকে এই যে এক্সের ভ্যালু পেলাম, এই এক্সটা কি না এক্স হচ্ছে লাভ অথবা ক্ষতির পরিমাণ, দুটোই তো এক। তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ যদি পেয়ে যাই তাহলে আমি কী চাই? আমি চাই কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস হয়ে যাবে আমার 482 - X অথবা 318 + X। 482 থেকে 82 বিয়োগ করলে ইজি, 400 হয়ে গেল আমার সিপি। ইজ ইট ক্লিয়ার? অথবা 318 + 82ও করতে পারতাম। তাহলে সিপি পেয়ে গেলাম 400। আমার নির্ণয় করতে হবে কি 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। 10% ক্ষতিতে বিক্রি করা মানে 90%-এ বিক্রি করা। এবার 490% করা খুবই ইজি। তাহলে সেলিং প্রাইস কত হবে না 400 × 90/100। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হলো, তার মানে 4 × 9 = 36, 360 টাকা। কোথায় আছে? অপশান ডি। তাহলে বোঝা গেল। আর এই প্রশ্নটির শর্টকাট একটা থাকে, সেই শর্টকাটটা কি যে সমপরিমাণ ক্ষতি বা সমপরিমাণ লাভ যখন বলবে, দুটো সেলিং প্রাইস যখন বলা থাকবে, তখন এই ক্ষতি বা লাভের পরিমাণ মানে প্রফিট অর লস ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে না SP1 - SP2/2। ঠিক আছে, SP1 - SP2/2। ওকে, এখানে মাইনাস হতে পারে বা ডিফারেন্স নির্ণয় করবো, আমি একদম পজিটিভ ভ্যালু নেবো। ওকে, হতে পারে এখানে প্রথমটা আমার এখানে লস বললো, পরেরটা লাভ বললো। ওকে, তাহলে SP1 ডিফারেন্স SP2/2। ওকে, দুখানা সেলিং প্রাইসের ডিফারেন্স নির্ণয় করবো, তাকে 2 দিয়ে ভাগ করলেই প্রফিট অথবা লসের ভ্যালু পেয়ে যাবো। ইজ ইট ক্লিয়ার? এবং সেটাই আমি তোমাদের এখানে দেখালাম। ওকে, এটা তোমাদের বিস্তারিতভাবে বললাম, এটা হচ্ছে শর্টকাট। চলে যাই নেক্সট টাইপ হচ্ছে টাইপ 8, যেখানে আমরা অসৎ ব্যবসায়ী নিয়ে কাজ করব। মানে হচ্ছে ডিসঅনেস্ট ডিলার। ওকে, দেখো এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 1 কিলোগ্রাম পরিবর্তে 900 গ্রাম দেয়। ঠিক আছে, তাহলে যখনই অসৎ ব্যবসায়ী কনসেপ্ট আসবে, সেখানে আমরা দেখব যে সেখানে মেন কনসেপ্ট হচ্ছে এখানে বাটকারে ঠকাবে, ওজনে ঠকাবে। ঠিক আছে, আমরা যখন দেখেছি, একটু আগেই বলেছিলাম না একটা টাইপে, যে যখন আমরা ওজনের প্রফিট বা লস ক্যালকুলেট করব, তখন ওজনে আমরা যেটা বিক্রি করব সেইটা হচ্ছে আমার কস্ট প্রাইস। ওকে, দেখো আমি কি দেখতে পাচ্ছি, 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। এর মানে হচ্ছে 1000 গ্রাম, 1 কিলোগ্রামকে লিখতে পারি 1000 গ্রাম। দুটো যেহেতু একই কোয়ান্টিটিতে রাখবো, আমি 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, দিচ্ছে সে 900 গ্রাম। ঠিক আছে, মনে রাখবো যেটা সে বিক্রি করবে আলটিমেট সে 900 গ্রাম দিচ্ছে, যেটা সে জানে। এটা কিন্তু আমি জানি না, আমাকে যে বিক্রি করছে আমি জানি না, আমি জানি 1000 গ্রামই নিয়ে আসছি আমি। যেটা সে বিক্রি করছে তার কাছে, যেটা সে বিক্রি করছে 900 গ্রাম, সেটা হচ্ছে তার সিপি। ওকে, আর যেটা বিক্রি করার কথা ছিল সেটা হচ্ছে এসপি।
মাথায় থাকবে। তাহলে সবসময় যখন বাটখারায় ঠকাবে, যেটা বিক্রি করার কথা ছিল সেটা হবে এসপি, যেটা বিক্রি করেছে সেটা হচ্ছে সিপি। 900 গ্রাম বিক্রি করেছে 1000 গ্রামের জায়গায়, তাহলে আলটিমেট প্রফিট কত গ্রাম? না 100 গ্রাম হচ্ছে প্রফিট, 100 গ্রাম হচ্ছে প্রফিট। ইজ ইট ক্লিয়ার? একদম ঠিক। তাহলে শতকরা লাভের হার কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ সবসময় কী হয় না প্রফিট বাই সিপি ইন্টু 100, ব্যাস। তাহলে 1/9 মানে হচ্ছে 11.19%। বাচ্চারাও বলতে পারবে। এখন কোথায় আছে? অপশান বি। বোঝা গেল? এতটা ইজি। নেক্সট প্রশ্ন, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। ঠিক আছে, এখানে তাহলে দুটো গল্প আছে। প্রথমে হচ্ছে অসৎ ব্যবসায়ী কী করছে? 20% লাভে বিক্রি করছে এবং তারপর দ্রব্যটিতে 25% কম দিচ্ছে। কখনই কিন্তু এই দুটোর কী করবে না? সাকসেসিভ করে দেবে না। ঠিক আছে, অনেক জায়গায় ভুল শেখানো হয়, এটাকে দুটোকে সাকসেসিভ করে দেয়, দিয়ে আলটিমেট শতকরা মোট লাভ বের করে দেয়। আমি এই ধরনের প্রশ্ন কীভাবে করবো? রেশিও দিয়ে করবো, খুব ভালো করে বুঝবে। অসৎ ব্যবসায়ী কী করছে? 20% লাভে একটা দ্রব্য বিক্রি করছে। তাহলে যখনই লাভের গল্প আছে তখনই আমার কাছে দুটো জিনিস থাকতে পারবে, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে এসপি। ঠিক আছে, সাধারণত লাভ নির্ণয় করার জন্য আমার সিপি আর এসপির দরকার হয়। তাহলে বলো 20% লাভ, এই 20% লাভ মানে হচ্ছে 100 জিনিস সে 120 বিক্রি করেছে, এটা বলতে পারি। অথবা এটা বলতে পারি যে 5 জিনিস সে 6 বিক্রি করেছে, বলতে পারি তো। 5 টাকা যেটার দাম 5 টাকা কস্ট প্রাইস, সেটা 6 টাকায় বিক্রি হয়েছে, বলতে পারি। একদম ঠিক। দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? বাটখারায় ঠকাচ্ছে। আর বাটখারার গল্প যখন হবে তখন গল্পটা কি হবে না 25% কম দিয়েছে। তাহলে 25% কম দিয়েছে মানে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। ঠিক আছে, মানে 4 দেওয়ার কথা ছিল, সে 1 কম দিয়েছে, তাহলে 4 - 1 3 দিয়েছে। ইজ ইট ক্লিয়ার? আর বলেছি যেটা দেবে সে হচ্ছে সিপি, আর যেটা দেওয়ার কথা ছিল সে হচ্ছে এসপি। বোঝা গেছে? দাদা খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে আলটিমেট দুখানা রেশিও যখনই পেয়ে গেলাম, এদের কম্বাইন রেশিও করে দেবো। কী করবো? ওপর নিচে গুণ। ওকে, 3 × 5 = 15, 4 × 6 = 24। হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে 15 জিনিসটা সিপি ছিল, 24-এ বিক্রি হয়েছে, লাভ কত হয়েছে? 24 - 15। 24 - 15 মানে কত? 9। তাহলে 9/15 ইন্টু 100 গেল আলটিমেট আমার প্রফিট পার্সেন্টেজ। প্রফিট সবসময় কী হয়? সিপি হয়। এটা তো সিপি হলো, এখন এটা এসপি হলো। তাহলে আলটিমেট বলো, 3 দিয়ে 3 3 9, 3 × 5 = 15, 5 × 20 = 100। তাহলে আলটিমেট হচ্ছে 60% হচ্ছে আমার কী হলো? প্রফিট। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে 20 × 25, 20 আর 25-এর যদি আমি সাকসেসিভ করতাম, ঠিক আছে, তাহলে দেখো এখানে 25% কম আছে। তাহলে তুমি কী করতে? 25% কম, এখানে 20% লাভ, তার মানে এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে 20 - 25, তাহলে তো তোমার ক্ষতি হয়ে যেত। তাহলে তোমার কী করে সাকসেসিভ দিয়ে এই প্রশ্নের আনসার বেরোতো বলো আমাকে? ঠিক আছে, তো কখনো এই ধরনের প্রশ্ন সাকসেসিভ দিয়ে করবে না। ওকে, সবসময় এই মেথড ফলো করবে, দ্য বেস্ট মেথড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। একটি অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং ওজনেও 20% কম দেয়। একই প্রশ্ন, তোমরা এখান থেকে হোমওয়ার্ক করে আমাকে আনসারটা বলবে। অবশ্যই যেন কমেন্টে আমি আনসার পাই প্রত্যেকের। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, হয়ে গেল আমাদের টাইপ 8। টাইপ 9-এ চলে আসি। এই টাইপ 9-এ আমরা শিখব কি না আলটিমেট ডিসকাউন্টের গল্প। ওকে, ডিসকাউন্ট যখন শিখছি তখন তো মার্ক প্রাইসও শিখবো, তার মানে আমরা কী শিখবো? মার্কআপও শিখবো। ওকে, এবং সেখান থেকে সাকসেসিভ ডিসকাউন্টও শিখব। তাহলে এতগুলো জিনিস আমরা শিখবো এখান থেকে। ওকে, দেখো তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে সেটা কী বলা হয়েছে না, একজন দোকানদার মুদ্রিত মূল্যের উপর 21% ছাড়ে একটি বই বিক্রি করে। আচ্ছা, মুদ্রিত মূল্য যাকে আমরা ইংলিশে বলে থাকি মার্ক প্রাইস। ওকে, তাহলে এর ওপর 21% ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমি যদি বলি যে মার্ক প্রাইস যদি আমার 100 হয়, তাহলে 100-র উপর 21% মানে 21 ছাড় দেওয়া আছে, মানে ডিসকাউন্ট আমার কত হয়ে গেল না ডিসকাউন্ট হয়ে গেল আমার 21। আর মার্ক প্রাইস থেকে আমি যদি ডিসকাউন্ট বিয়োগ করি তাহলে আমি কী পাই না ডিসকাউন্ট বিয়োগ করলে আমি পাই সেলিং প্রাইস। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি বলবো সেলিং প্রাইস কত না 100 - 21, অ্যান্ড দ্যাট ইজ কত? 79। একদম। তাহলে সেলিং প্রাইস পেয়ে গেলাম। এবার আমি কি দেখতে পাচ্ছি যে এই 79-এ বিক্রি করে 21% আবার তার লাভ হয়েছে। হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আলটিমেট এই যে 21% যদি লাভ হয় তাহলে সেলিং পার্সেন্টেজ কত না এসপি পার্সেন্টেজে যাবে 121%। একদম ঠিক। তাহলে এই 121%-এর ভ্যালু হচ্ছে কত? 121%-এর ভ্যালু হচ্ছে কত? অর্থাৎ 79।
এবং সেখান থেকে আমি যদি 100%-এর ভ্যালু নির্ণয় করি সেটা কী হবে, সেটা হয়ে যাবে আমার কস্ট প্রাইস, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে আলটিমেট 100% কত হবে না 79/121 ইন্টু 100। এতে কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে আমি এটা পেয়ে গেলাম কি সিপি। আমার নির্ণয় করতে হবে কি, আমার নির্ণয় করতে হবে ক্রয় মূল্য মানে সিপি এবং বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপির অনুপাত, হ্যাঁ কি না? তাহলে বলো CP/SP কত হবে? তুমি তো দেখেই বলতে পারবে। তাহলে এখানে আলটিমেট দেখতে পাচ্ছি সিপির ভ্যালু হচ্ছে 79/121 ইন্টু 100, আর এসপির ভ্যালু কত? 79 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 100/121 1:1, তার মানে এই 121 উপারে গেলে কী যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 100:121 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, কোথায় আছে 100:121? অপশন বি। বোঝা গেছে? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, একজন খুচরো বিক্রেতা 27টি কলমের চিহ্নিত মূল্যে 30টি কলম কেনেন। গ্রাহকের কাছে চিহ্নিত মূল্যের কলমগুলি বিক্রি করলে তার লাভের শতাংশ কত হতো? তাহলে এই ধরনের প্রশ্ন আমি কি দেখতে পাচ্ছি যে একজন খুচরো বিক্রেতা 27টি কলমের চিহ্নিত মূল্যে, তাহলে 27টি কলমের মার্ক প্রাইস চিহ্নিত মূল্য আমি যদি 27 ধরে নিই, তাই তো 27টি কলমের মার্ক প্রাইস যদি 27 ধরে নিই, 27 ইউনিট বা 27 টাকা ধরে নিই, তাহলে একটি 27টি কলমের MP অফ 27 কলম, ঠিক আছে? এখানে এটা লিখে দিলে পরিষ্কার, ব্যাপারটা ভালো পরিষ্কার হবে। MP অফ 27 পেন কত না 27 রুপিস। ওকে, তাহলে 27টি কলমের যেটা মার্ক প্রাইস সেই দামে 27 টাকায় 30টি কলম সে কিনেছে। তাহলে এখানে সিপি অফ 30 পেন কত? সেম 27 টাকা, একদম ঠিক। এবার কি বললো? গ্রাহকের কাছে চিহ্নিত মূল্যে কলমগুলো বিক্রি করলে তার লাভের শতাংশ কত হবে? তার মানে এই 30টি পেন যদি সে মার্ক প্রাইসে বিক্রি করতো, মার্ক প্রাইস অফ 27 পেন ছিল 27, তাহলে মার্ক প্রাইস অফ 30 পেন কত হবে দাদা? 30। এতে কোনো ডাউট না? কোনো ডাউট নেই। তাহলে বলেছে যদি এই 30টা পেনের সেলিং প্রাইস এসপি অফ 30 পেন যদি এই মার্ক প্রাইস অফ 30 পেনের সঙ্গে ইকুয়াল হতো, মানে মার্ক প্রাইস অফ 30 পেন কত? 30, তাহলে 30-এর সঙ্গে ইকুয়াল হতো, তাহলে আমি কি বলতে পারি না আমার লাভের শতাংশ কত? 27 টাকা ছিল আমার কস্ট প্রাইস, সেলিং প্রাইস 30, লাভ হচ্ছে কত? 3 টাকা। তাহলে লাভ পার্সেন্টেজ মানে প্রফিট পার্সেন্টেজ কত না 3/27 ইন্টু 100, আর 3/27 মানে 1/9, আর 1/9 মানে 9×1=11 বা 9.09%। এই সরি, খুব বাজে একটা ভুল করলাম, ভেরি সরি। 100/9 মানে 11×1=9%, আর 11×1=9 মানে হচ্ছে কত না 11.11%। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন, এ শপকিপার গিভস 3 আর্টিকেল ফ্রি অন দ্য পারচেস অফ এভরি 5 আর্টিকেল। দারুণ একটা কনসেপ্ট, দারুণ একটা প্রশ্ন। বলছে একজন দোকানদার প্রতি 5টা জিনিস কেনার জন্য 3টে জিনিস বিনামূল্যে দেয়, শতকরা কত ছাড় দেওয়া হয়েছে? ওকে, তাহলে যখনই এই লাইনটা থাকবে যে বাই 3 গেট 5 ফ্রি, এই কথাটার মানে হচ্ছে তো এটাই। আমরা দোকানে ঢোকার সময় বড় করে দেখতে পাই যে বাই 5 গেট 3 ফ্রি, ঠিক আছে? এই এতগুলো এইখান থেকে আলটিমেট এই এতটার মানে হচ্ছে এটা যে 5টা কিনুন 3টে ফ্রিতে নিয়ে যান, ঠিক আছে? তাহলে আলটিমেট 5টা কিনুন আর 3টে ফ্রিতে নিয়ে যান, তার মানে এই 5টা প্লাস 3টে টোটাল 8টা তার দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে 8টার তো প্রত্যেকটার একটা মার্ক প্রাইস আছে, তার মানে 8টার মার্ক প্রাইস সে বেরিয়ে যাচ্ছে। তাহলে 8টার মার্ক প্রাইস যদি 8 ইউনিট ধরে নিই, তাহলে 3টের মার্ক প্রাইস হচ্ছে কত হবে? 3 হবে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তার মানে 8-এ সে 3 ছাড় দিচ্ছে। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক। তাহলে 8-এ সে 3 ছাড় দেয়, তার মানে 3/8 হয়ে যাবে কি ডিসকাউন্ট, আর পার্সেন্টেজ কত হবে? ইন্টু 100। বোঝা গেল? তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছিল, তাহলে 3/8 মনে রাখবে, 1/8 এটা করার দরকার নেই। 1/8 মানে হচ্ছে কত? 12.5% বা 12.5%। ওকে, তাহলে 3/8 কত হবে দাদা? না এর 3 গুণ, তার মানে হচ্ছে 37.5%। কোথায় আছে? অপশন সি। ওকে, বলো বোঝা গেছে? তাহলে বাই 5 গেট 3 ফ্রি এর কথাটার মানে হচ্ছে কি 5টা কিনুন 3টে ফ্রিতে নিয়ে যান, মানে 8টার মার্ক প্রাইস আমি কি করছি দোকান থেকে বের করে দিচ্ছি,
তার মধ্যে 3টের মার্ক প্রাইস আমি ডিসকাউন্ট দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? তার মানে 8-এ আমি 3 ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 100 কত দিচ্ছি সেটাই হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। নেক্সট প্রশ্ন, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য 1500 টাকা, একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিয়ে এটি বিক্রি করে। যদি নিবন্ধটির ক্রয় মূল্য 991 টাকা হয় তাহলে তার লাভ কত হলো? দারুণ একটা প্রশ্ন। চিহ্নিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস বলা হয়েছে, চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে 1500 টাকা হচ্ছে তার মার্ক প্রাইস, তার উপর 20% ছাড় দেওয়া হয়েছে। 20% ছাড় দেওয়া মানে সেলিং প্রাইস পার্সেন্টেজ কত? এসপি পার্সেন্টেজ 80%, তখন আলটিমেট 80%-এ বিক্রি করা হয়েছে। তাহলে এটাই কী পেলাম না, সেলিং প্রাইস, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট কত কাটাকুটি হচ্ছে, কত হচ্ছে না দাদা, এখান থেকে দেখতে পাচ্ছি 8-15 120 মানে 1200 টাকা। তাহলে 1200 টাকা হয়ে গেল আমার সেলিং প্রাইস। ক্রয় মূল্য 991, তাহলে লাভ কত? তাহলে প্রফিট হয়ে গেল আমার কত না 1200 মাইনাস 991। 991 আর 9 যোগ করলে হয় 1000, তার মানে 1000 আর 1200-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 200, আর এখানে 9 হলে 209। অপশান কোথায়? ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, দারুণ একটা প্রশ্ন। বলছে সুরভি চিহ্নিত মূল্যে 12% ছাড় দেওয়ার পরে একটি জিনিস 176 টাকায় বিক্রি করেছে। সে যদি কোনো ছাড় না দিত তিনি 25% লাভ করতেন। আচ্ছা, এই লাইনটা যে সে যদি কোনো ছাড় না দিত তাহলে সে মার্ক প্রাইসে বিক্রি করতো, এটা মাথায় রাখতে হবে। যে কোনো ছাড় না দেওয়া মানে যেটা লেবেল করা যে চিহ্নিত মূল্য, সেই মূল্যে বিক্রি করা। তাহলে আমাকে চিহ্নিত মূল্য বার করতে হবে বা মার্ক প্রাইস বের করতে হবে। তাহলে চিহ্নিত মূল্যের ওপর মার্ক প্রাইসের ওপর 12% ছাড় দেওয়া হয়েছে এবং ছাড় দেওয়ার পর 176 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে 12% ছাড় দেওয়া মানে আমরা জানি যে মার্ক প্রাইস ওপর যে ছাড়টা দেওয়া হয় সেটা মার্ক প্রাইস থেকে বিক্রি করলে আমি সেলিং প্রাইস পাই। বা ডাইরেক্ট বলতে পারি 12% ছাড় দিয়েছে মানে 100-এ 12 ছাড় দিয়েছে মানে 88-তে বিক্রি করেছে। মানে এই যে 88%, এটা আলটিমেট কিছুই নয়, এটা হচ্ছে আমার কি না সেলিং প্রাইস পার্সেন্টেজ। তাহলে 88%-এর ভ্যালু 176 আছে, এবং এখান থেকে যদি আমি 100% নির্ণয় করি সেটা কী পেয়ে যাবো? মার্ক প্রাইস পেয়ে যাবো। কারণ কি এই 88 পেয়েছি কার ওপর না মার্ক প্রাইসের ওপর থেকে 12 বিয়োগ করে, হ্যাঁ কি না? আমি এখানে 100% কী ধরেছিলাম? 100% হচ্ছে মার্ক প্রাইস। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 200 হবে অবশ্যই, কারণ 88-কে দুগুণ করলে 176, তাহলে 100-কে দুগুণ করে দেবো, তাহলে 200 হয়ে গেল আমার মার্ক প্রাইস। এবার বলেছে সে যদি কোনো ছাড় না দিত, তাহলে সে যদি 200-তেই বিক্রি করতো, তাহলে 200 যদি আমার সেলিং প্রাইস হয়, এসপি যদি আমার 200 হয়, তাহলে 25% লাভ করতো। তাহলে এখান থেকে বলতে পারি যে 125%-এর দাম হচ্ছে আমার কত? 200। তাহলে আমরা নির্ণয় করতে হবে ক্রয় মূল্য কত, তাহলে 100%-এর ভ্যালু। বলো এর থেকে সোজা কিছু হয়? আর 200/125 ইন্টু 100, 25 8-এ 200, 25 5-এ 125, 5 20 100, 8 20 160। কোথায় আছে? অপশান বি। এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একদম খুব অসাধারণ একটি প্রশ্ন, এবং যে প্রশ্নে আমি মার্কআপ কনসেপ্ট শিখব। মার্কআপ মানে কিছুই নয়, মার্কআপ পার্সেন্টেজ নির্ণয় করার ফর্মুলা কি? মার্কআপ মানে কি না আমার যে মার্ক প্রাইস আছে সেটা আলটিমেট কস্ট প্রাইস থেকে কতটা বেশি, ঠিক আছে? এটাই হচ্ছে মার্কআপ। মানে মার্কআপ মানে হচ্ছে কি এমপি মাইনাস সিপি। ওকে, এবার মার্কআপ পার্সেন্টেজ কত? এমপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, দ্যাটস ইট। এটা হচ্ছে মার্কআপ পার্সেন্টেজ, এটা মাথায় রাখতে হবে। তাহলে আলটিমেট এমপি বাই সিপি যদি আমি পেয়ে যাই তাহলে এই মার্কআপ পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে আমরা যখনই মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের সঙ্গে রিলেশন খুঁজবো তখন আমাকে একটা ফর্মুলা তোমাদের বলবো, সেটা মাথায় রাখবে, খুব ইজি। এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, আর নিচে হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওকে, দেখো প্রফিট এখানে বলা হয়েছে 10% লাভ হবে, 20% ছাড় দেওয়া হয়েছে। ওকে, তাহলে 100 প্লাস প্রফিট মানে হচ্ছে 110, আর নিচে হচ্ছে কত? 100 মাইনাস 20 মানে হচ্ছে 80। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 11/8 হচ্ছে এমপি বাই সিপি। তাহলে 8 যদি আমার সিপি হয় সেটা মার্ক প্রাইস কত? 11 করা হয়েছে। তাহলে কতটা মার্কআপ করা হয়েছে, কতটা বাড়ানো হয়েছে? 11 মাইনাস 8 এমপি মাইনাস সিপি মানে 3 বাড়ানো হয়েছে। কতই? সিপিতে। তাহলে মার্কআপ পার্সেন্টেজ কত হবে? আচ্ছা 3/8 ইন্টু 100, আর 3/8 তো আমি একটু আগে দেখেছি 3/8-এর ফ্র্যাকশন ভ্যালু এই পার্সেন্টেজ ভ্যালু কত হয়? 37.5%। এতে কোনো ডাউট হলো না? কোনো ডাউট নেই। 37.5 নেই কেন আছে? এটা 3 একটা এখানে পড়েনি। ওকে, 37.5 অপশানে হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এই হচ্ছে এই প্রশ্নের একদম মূল মন্ত্র। ওকে,
নেক্সট প্রশ্ন, কোনো একটা জিনিসের উপর 22% এবং 22% পরপর দুটি ছাড় দেওয়া হয়েছে, নেট ডিসকাউন্ট শতাংশ কত? তাহলে আমরা জানি যে যখন A পার্সেন্টেজ ডিসকাউন্ট আর B পার্সেন্টেজ ডিসকাউন্ট একসঙ্গে থাকে এদের সিঙ্গেল ডিসকাউন্ট কী হয়? অর্থাৎ A প্লাস B মাইনাস AB বাই 100। ঠিক আছে, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখবে। তাহলে A প্লাস B মানে যে 22 প্লাস 22 44 মাইনাস 22 স্কোয়ার মানে হচ্ছে কত? 484। 22 ইন্টু 22 করলে কী হবে? 22 স্কোয়ার বাই 100। তাহলে 44 থেকে কম 44 মাইনাস 4.84, তাহলে 39 পয়েন্ট সামথিং হবে, 39.616। কোথায় আছে? অপশান বি। ওকে, চলো চলে যাই নেক্সট প্রশ্নে। 8%, 15%, 12% পরপর তিনটে ডিসকাউন্টের সমতুল্য একটি একক ছাড়। তাহলে দুটোর জন্য তো আমি ফর্মুলা মুখস্থ করলাম, তিনটের জন্য কি ফর্মুলা মুখস্থ করবো? তিনটের জন্য আলাদা করে ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, দুটো দুটো করে ফর্মুলা ফেলে কাজ করতে পারো, অথবা তোমরা রেশিও দিয়ে করতে পারো। রেশিও কী বলবে? রেশিও হচ্ছে এরকম, যে যখনই আমি দেখতে পাচ্ছি যে এখানে ডিসকাউন্টের গল্প আছে, তাহলে ডিসকাউন্ট আমরা কার কার উপর ইউজ করে থাকি? না, ডিসকাউন্ট আমরা পেয়ে থাকি না এমপি মাইনাস সিপি করে, সরি এমপি মাইনাস এসপি করে, তাই তো? এমপি মাইনাস এসপি ইজিক্যাল টু কী হয়? ডিসকাউন্ট হয়। তাহলে আলটিমেট যখন ডিসকাউন্ট পার্সেন্টেজ থেকে আমি কী নির্ণয় করব? আমার সমতুল্য ছাড় নির্ণয় করতে হবে, তখন আমায় কিন্তু এমপি আর এসপি রেশিও নির্ণয় করতে হবে। দেখো 8% আমার কী দেখতে পাচ্ছি? ছাড় দেওয়া হয়েছে। 8% ছাড় মানে 100 টাকা যদি আমার এমপি হয়, তাতে 8 ছাড় দেওয়া হয়েছে, মানে 92-এ বিক্রি করা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট এই যে 100 আর 92 এটা কী হলো? না এমপি আর এসপি রেশিও হয়ে গেল। তাহলে 8% ছাড় মানে হচ্ছে 100-তে 8 ছাড়, তার মানে 100 জিনিস 8 কম 92-তে বিক্রি হয়েছে। 15% ডিসকাউন্ট মানে হচ্ছে 100 জিনিস কিসে বিক্রি করা হয়েছে? 100 মাইনাস 15 অ্যান্ড দ্যাট ইজ কত? না দাদা 85-এ বিক্রি করা হয়েছে। 12% ছাড় মানে হচ্ছে দাদা 100 জিনিস 100 মাইনাস 12 88-তে বিক্রি করা হয়েছে। কাটাকুটি করতে পারো, এখানে দেখতে পাচ্ছি 4 দিয়ে 25, সবসময় কিন্তু কোনাকুনি কাটে বা পাশে উপর নিচে কখনো কিন্তু কাটে না। ওকে, আয়দার পাশাপাশি এরকম কাটতে পারে, অথবা এরকম কাটতে পারে। ওকে, মাথায় রাখবে। তাহলে 4 দিয়ে কাটছি, এখানে 4 দিয়ে কাটে দাও 22। ওকে, আর দেখতে পাচ্ছি এখানেও 125 4 দিয়ে কাটছে, এখানে 23। 5 দিয়ে কাটছে, এখানে 5 × 85, এখানে 5 20 100। আর এখানে কাটাকুটি হচ্ছে একবার 2 × 10 20, এখানে 11। ওকে, তাহলে 25 25 625, তাহলে 6 to 5, এখানে 10 দিয়ে গুণ করলে 6 to 5, তার মানে এদিকে আমি উপর নিচে গুণ করবো, এদিকে আমি উপর নিচে গুণ করলে তাহলে ফাইনাল মার্ক প্রাইস আর সেলিং প্রাইস পেয়ে যাবো। 23 17 11 গুণ করে আমি এখানে লিখবো। তাহলে এখান থেকে ডিসকাউন্ট বের করবো, তারপর ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করবো, সেটাই হবে নেট ডিসকাউন্ট পার্সেন্টেজ। কিন্তু এখানে ক্যালকুলেশন বেশি হবে, এই প্রশ্নে এখানে ক্যালকুলেশন বেশি হবে। আমায় দেখতে হবে, চোখ আমাকে কিন্তু ভালো রাখতে হবে। চোখ হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় সঠিক সময়ে সঠিক অঙ্ক সঠিক সময় করার জন্য। ওকে, যখন আমি দেখব যে আমার 4টে অপশান কাছাকাছি নেই, অনেক দূরে দূরে অপশান আছে, তখন আমি এই পদ্ধতির সাহায্য নেব না। ওকে, তখন আমি সাহায্য নেব আমার কি না এই পদ্ধতি, যেটা আমি এখনই শিখলাম, যে A% B% সিঙ্গেল ডিসকাউন্ট থেকে সাকসেসিভ ডিসকাউন্ট থেকে সিঙ্গেল ডিসকাউন্টে আসার পদ্ধতি। তাহলে এখানে আমি দেখছি 8% আর 15%, এদের সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে? অর্থাৎ 8 + 15, 8 + 15 মানে 23, মাইনাস 8 × 15/100, ব্যাস এইটুকু করবো। 8 15 120/100 মানে হচ্ছে 1.20, তাহলে 23 মাইনাস 1.20, তার মানে 21.80, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এবার 21.80 আর 12%, এর সাকসেসিভ ডিসকাউন্ট থেকে আমি সিঙ্গেল ডিসকাউন্ট করি, তাহলে কী বলবো? না 21.80 প্লাস 12 মাইনাস 21.80 ইন্টু 12/100, এটা বলবো। এবার দেখো 21.80 প্লাস 12 এর মানে হচ্ছে কত? না 33.80। তাহলে 33.80 থেকে খুব কম একটা সংখ্যা, ছোটো একটা সংখ্যা বিয়োগ করা হচ্ছে, তার মানে আলটিমেট এটা 30-র মধ্যেই থাকবে, এর বড় হবে না, হ্যাঁ কি না? তাহলে 33 অপেক্ষা বড়, আমি দেখতে পাচ্ছি 33 অপেক্ষা বড়, এখানে 35 আছে, আনসার হতে পারে না। 68.81 আছে, এটা আনসার হতে পারে না। আর 33 থেকে জাস্ট একটু ছোটো হবে, সেটা 17.5 তো হতেই পারে না, তার মানে একমাত্র অপশান ডি পড়েছে, এটা কারেক্ট আনসার হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেশন মেথডে এই প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি করা সম্ভব, কোনো রকম রেশিও মেথড দিয়ে করার দরকারই নেই। ওকে, তবে এই মেথড নিয়ে আমি আলোচনা করবো আরও
যখন আমি রেশিও চ্যাপ্টারে যাব সেখানে আমি এই প্রশ্নটা আবার রাখবো। সেখানে আমি দেখাবো তোমাদের যে রেশিও মেথড দিয়ে কোন কোন ধরনের প্রশ্নগুলো আলোচনা করা যায়। তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম যে যখন তোমরা দেখবে যে আমরা চারটে যে আমার অপশান আছে খুব কাছাকাছি নেই, আমি খুব সহজেই ডিটারমাইন করতে পারবো যে কোনটা আমার কারেক্ট আনসার হবে, সেই ক্ষেত্রে আমি এই মেথডের সাহায্য নেবো না। ওকে, তখন আমি কী নেবো না a প্লাস বি মাইনাস ab/100 এই কনসেপ্টের সাহায্য নেবো। তাহলে এই ছিল আমার লাভ ক্ষতির টোটাল 9টা প্যাটার্ন, এর বাইরের কোনো প্যাটার্ন হয় না, তোমাদের গ্রুপ সি গ্রুপটির জন্য মোর দ্যান এনাফ। ওকে, তো চলো তোমরা একটু এই ধরনের ক্লাসগুলোকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটুখানি শেয়ার করে দিও, এটুকু তো তোমরা করতেই পারো যা তোমাদের জন্য আমি খাটছি। ওকে।